গতকালকে আমরা আমাদের অঙ্গ সংগঠন শুরু করেছিলাম। সো এগুলা আমরা গতকালকে পড়ে ফেলছি। যারা গতকালকে ছিল না, তোমরা কিন্তু এই জিনিসগুলো মিস করেছো। রেকর্ডের মধ্যে এগুলো আছে, যদিও কোশ্চেনে ছিল না, আমি কোশ্চেনে দেই নাই। আগামীকালকের কোশ্চেনে এগুলো থাকবে। সো অনেকেই মনে হয় আজকে নতুন, যারা নতুন আসছো তাদের জন্য আমার পরিচয়টা একটু দেই। আমার নাম হচ্ছে এস এম সাজ্জাদ আহমেদ শোভন। আমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং ডিপার্টমেন্টের চেয়ার, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আর পি টু এর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনটা আমি দেখি। সো আজকে আমরা শুরু করব এখান থেকে, সেটা হচ্ছে কম্পিউটারের পোর্ট। সো দেখো, আজকে আমরা একটু যে জিনিসগুলা খুব বেশি সময় নেওয়ার দরকার হবে না, এগুলাতে বেশি সময় নিব না। বাট আমি চাই যে তোমরা যাতে ক্লাসের মধ্যেই বেশিরভাগ পড়া কমপ্লিট করে ফেলতে পারো। হ্যাঁ, জাস্ট এরপরে তুমি একবার রিভিশনের মতো করে পড়বা, এরপর তুমি কোশ্চেন সলভ করবা। এবং আমি কিন্তু চেষ্টা করেছি এবার স্লাইডের মধ্যে ম্যাক্সিমাম জিনিস নিয়ে আসার জন্য। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বিভিন্ন মডেল টেস্ট, বিভিন্ন বইয়ের যে যত কোশ্চেন আছে সব জায়গায়, আমার কাছে যত সোর্স আছে, আমি চেষ্টা করেছি সবগুলা ঘেটে কোন কোন জায়গায় আসলে কনফিউজিং ব্যাপারগুলো আছে, যে জিনিসগুলো তোমার কনফিউজ করে দেয় বা তুমি কোশ্চেন সলভ করার সময় বা পড়ার সময় গিয়ে তুমি বুঝতে পারো না, সেই জিনিসগুলা আমি চেষ্টা করেছি বা স্লাইডের মধ্যে নিয়ে আসতে, যাতে তুমি কোশ্চেন সলভ করার সময় সেই কনফিউশন গুলা তোমার মধ্যে ক্রিয়েট না হয়। আর আজকে যাদের কোনো বিষয়ে মানে কোনো কোশ্চেন থাকবে, তো আমি মাঝখানে মাঝখানে টাইম দিলে ওই টাইমে কোশ্চেন করবা। পড়ার মধ্যে হঠাৎ করে কোশ্চেন করলে, ব্রেক ডাউন হলে একটু কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। সো তোমরা চেষ্টা করবো ওই টাইমটাতে কোশ্চেন করার জন্য। তো আসি আমরা আমরা এখন পড়বো হচ্ছে কম্পিউটারের পোর্ট। তো পোর্ট জিনিসটা আসলে তোমরা সবাই চিনো না, আমাদের দেশে যেরকম চিটাগাং পোর্ট আছে, পোর্টে কি হয়, ধর অন্য দেশে একটা জাহাজ সে এসে বাংলাদেশের পোর্টে এসে কানেক্ট হয়। সিমিলারলি কম্পিউটারের পোর্ট গুলো হচ্ছে, আমরা কম্পিউটারের সাথে যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ইউজ করি, সেই যন্ত্রগুলা কম্পিউটারের সাথে কানেক্ট করার যে মুখ বা যে জায়গা, সংযোগ মুখ, সেইটাকে আমরা বলি কম্পিউটারের পোর্ট। তো বিভিন্ন রকমের কম্পিউটারের পোর্ট আছে। তোমরা দেখো এই যে এই জিনিসগুলা, এগুলা সব কিছু কিন্তু কম্পিউটারের মাদারবোর্ডের সাথে কানেক্টেড। এই জিনিসগুলাকে আমরা বলি পোর্ট। যেমন এই জিনিসগুলা দিয়ে তুমি কি করো, তোমার মাইক্রোফোন বা হচ্ছে হেডফোন এগুলা কানেক্ট করো। এই যে এটা হচ্ছে এইচডিএমআই পোর্ট, এটা দিয়ে আমরা আমাদের মনিটর কানেক্ট করি। এটা ভিজিএ পোর্ট, এগুলো ইউএসবি পোর্ট। তারপর এটা হচ্ছে ইন্টারনেটের পোর্ট। সো এরকম ডিফারেন্ট পোর্ট আছে, যে জায়গাগুলো দিয়ে কি করি আমরা আমাদের বিভিন্ন যন্ত্রপাতিগুলো কানেক্ট করি। সো এরকম পোর্টগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন একটা হচ্ছে পিএস টু পোর্ট। এই পিএস টু পোর্টটা এখন ইউজ হয় না, পুরাতন কম্পিউটার গুলোতে খুব ইউজ হতো। আমরা যে মাউস এবং কিবোর্ড, এই মাউস এবং কিবোর্ড এই দুইটা জিনিস এই পিএস টু পোর্ট দিয়ে কানেক্ট করতাম। এই যে এখানে ছবি দেওয়া আছে, এটা ছিল মাউসের জন্য, এটা ছিল কিবোর্ডের জন্য। এখানে ইম্পর্টেন্ট যে জিনিসগুলা পোর্টের মধ্যে খুব ভালো করে মনে রাখবা, সেটা হচ্ছে কোন ধরনের পোর্টে পিন সংখ্যা কত। সো এই পিএস টু পোর্টে পিন সংখ্যা হচ্ছে 6টা। তো এইটার নামকরণ করা হয়েছিল কারণ এই পোর্টটা সর্বপ্রথম আইবিএম এর পিএস টু সিরিজের কম্পিউটারের জন্য তৈরি করা হয়। সেটা থেকে এটার নামকরণ করা হয়েছিল পিএস টু পোর্ট। কিসের জন্য? মাউস এবং কিবোর্ডের জন্য। পোর্ট পিন কয়টা? 6টা। পিন মানে হচ্ছে এই যে এইগুলো হচ্ছে পিন, একটা দুইটা চারটা পাঁচটা ছয়টা, এগুলো হচ্ছে পিন। এই পিনগুলো খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পোর্টের পিন মনে রাখতে হবে। সেকেন্ড হচ্ছে প্যারালাল পোর্ট। এই পোর্টগুলো নর্মালি এখন ইউজ হয় না। সো প্যারালাল পোর্টের সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে এইটা, যে প্যারালাল পোর্টের লজিক্যাল নাম কি। লজিক্যাল নাম হচ্ছে এলপিটি, লাইন প্রিন্ট টার্মিনাল। এই যে এটা হচ্ছে প্যারালাল পোর্ট। এগুলো আছে আমাদের, তোমাদের কম্পিউটারের মধ্যে তোমরা দেখবা যে এই ধরনের পোর্টগুলো আছে, বাট এগুলো আমরা এখন ইউজ করি না। আগে এই পোর্টগুলো ইউজ করা হতো। এখন আমরা নর্মালি সবকিছু ইউএসবি তে কনভার্ট করে ফেলছি। সো ইউএসবি দিয়ে আমরা এখন সবকিছু কানেক্ট করি। সো এই প্যারালাল পোর্টে পিন সংখ্যা কত? পিন সংখ্যা হচ্ছে 25। সো প্যারালাল ব্যাপারটা আসলে কি, আমাদের যে কম্পিউটারে আমরা যখন কাজ করি, তো আমাদের ডাটাগুলো তো কম্পিউটার দিয়ে যায়। আমাদের ডাটা বলতে ধরো তুমি এ প্রেস করছো, সো এ এর জন্য একটা বাইনারি ডিজিট ক্রিয়েট হয়। এই ডিজিটটা কি করে, কম্পিউটারে তোমার তারের মধ্যে দিয়ে কম্পিউটারের মধ্যে যায়। সো প্যারালাল মানে এই ডিজিট গুলা একসাথে কম্পিউটারের মধ্যে যাবে। ধরো 8টা বিট সে একসাথে কম্পিউটারের মধ্যে প্রবেশ করবে, এটা হচ্ছে প্যারালাল। সো এখানে বলছে দেখো 1 বাইট বা 8 বিট, এইটা একই সাথে 8টা লাইনের মধ্যে দিয়ে প্যারালাল পোর্ট দিয়ে গমন করে। এই জন্য প্যারালাল পোর্টে আদান প্রদানের গতি একটু দ্রুত, কারণ একসাথে যেতে পারছে। এই কোন কোন জায়গায় ইউজ করা হয়? প্রিন্টার, স্ক্যানার, সিডি, ডিভিডি। এখন দেখবা প্রিন্টারের জন্য ইউএসবি পোর্ট, স্ক্যানারের জন্য ইউএসবি পোর্ট, সবকিছু যখন জন্য আমরা এখন ইউএসবি পোর্ট ইউজ করি, এগুলা এখন আর ইউজ হয় না। দেন আসো সিরিয়াল পোর্ট।
প্যারালাল আর সিরিয়ালের মধ্যে পার্থক্য একটা, একটু আগে যেটা বললাম, প্যারালালে সবগুলো একসাথে ইন করে, সিরিয়াল পোর্টে কি হয়, একটার পর একটা যায়, প্রথমে 0 গেল, এরপর 1 যাবে, এরকম সিরিয়ালি ডাটা পাস হয়, এটাকে আমরা বলি সিরিয়াল পোর্ট। এটার একটা ইম্পর্টেন্ট হচ্ছে এটাকে RS323 পোর্টও বলা হয়, এটা মনে রাখবা। RS232 এই পোর্টটার একটা নাম হচ্ছে RS232। সো এই যে ভিজিএ পোর্ট, এটাও একটা সিরিয়াল পোর্ট, ভিজিএ পোর্ট, হ্যাঁ আমরা একটু পরে দেখবো ভিজিএ পোর্ট, হ্যাঁ ভিডিও গ্রাফিক্স অ্যারে। সো এই ধরনের পোর্টগুলা হচ্ছে সিরিয়াল পোর্ট, এবং সিরিয়াল পোর্টে কয়টা পিন থাকে, 9টা পিন থাকে। প্যারালালে থাকে কয়টা, 25টা, সিরিয়ালে থাকে 9টা। এখানে কথা আছে, সিরিয়াল পোর্টে 25 পিনেরও সিরিয়াল পোর্ট আছে, সিরিয়াল পোর্ট 25 পিনেরও হয়। তো এটা মনে রাখতে হবে, পরে সামারি শিটে আমি দিয়ে দিয়েছি। এরপর আসো ইউএসবি পোর্ট, আমাদের মোস্ট কমন এই যে ইউএসবি, এই আমরা এখন সবকিছুই ইউএসবি দিয়ে কানেক্ট করি, এই পোর্টটার নাম হচ্ছে ইউএসবি পোর্ট। এটাতে মনে রাখবা ইউএসবির ফুল মিনিংস হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। মোটামুটি এখন যত কিসিমের যন্ত্রপাতি আছে সব ইউএসবি দিয়ে কানেক্ট করা যায়। যেমন হচ্ছে আমরা নর্মালি হেডফোনের জন্য এরকম দুইটা 3.2 মিলিমিটার জ্যাক আগে ইউজ করতাম, এখন কিন্তু আপডেটেড যে হেডফোন গুলা, এগুলো কিন্তু ইউএসবি দিয়ে কানেক্ট করা হয়। কয়েকদিন আগে আমি একটা কিনে নিয়ে আসলাম, দেখলাম দারুণ, ইউএসবি দিয়ে দিছি, এটা মাইক্রোফোনেরও কাজ করে, হেডফোনেরও কাজ করে, অন্য কোনো লাইন দেওয়া লাগে না। সো এটা হচ্ছে ইউএসবি পোর্ট। আচ্ছা, এখন কোশ্চেন, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে ইউএসবি সর্বপ্রথম কারা আবিষ্কার করে। তুমি এটা নর্মালি দেখবা যে বইগুলোর মধ্যে এই তথ্যটা একটু কম থাকে, এটা একটু মনে রাখবা যে ইউএসবি সর্বপ্রথম আবিষ্কার করে হচ্ছে ইন্টেল। এরপর আসো মিডি পোর্ট, নাম শুনেই বোঝা যাচ্ছে মিডি, এটা হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের জন্য এই পোর্টগুলো ইউজ করা হয়, ইলেকট্রিক্যাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলা। সো এটা হচ্ছে মিডি আউট, মিডি ইন। সো এইখানে পিন সংখ্যা হচ্ছে 5টা, এটা মনে রাখবা, এবং মিডির ফুল মিনিংস হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিজিটাল ইন্টারফেস। জাস্ট এই জিনিসটা মনে রাখলে হবে, পিন সংখ্যা কত এবং মিডি পোর্ট কেন ইউজ করা হয়। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিজিটাল ইন্টারফেস, এটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়। নেটওয়ার্কিং পোর্ট, এটা সবাই চিনো, যেটাতে তুমি তোমার কম্পিউটারের ইন্টারনেটের কেবল যে জায়গাটাতে সংযোগ করো, এইটা নাম হচ্ছে নেটওয়ার্কিং পোর্ট। এটা এক কম্পিউটারের সাথে আরেক কম্পিউটারের যোগাযোগ, মানে ইন্টারনেট লাইন কানেক্ট করার জন্য আমরা এই নেটওয়ার্কিং পোর্টটা ইউজ করি। দেন আসো অডিও পোর্ট। অডিও পোর্ট তোমরা সবাই চিনো, একটু আগে যেটা বললাম যে 3.2 মিলিমিটার জ্যাক, সেই জ্যাকটা আমরা এই ধরনের 3 কালারের দেখবা, 3টা এই ধরনের পোর্ট দেয়া থাকে। এইটাতে নর্মালি আমরা হচ্ছে আমাদের স্পিকার বা হেডফোন এটা দিয়ে থাকি, এইটাতে আমরা দেই হচ্ছে আমাদের মাইক্রোফোন, আর এইটা আরেকটা থাকে যেটা নাম হচ্ছে অডিও ইন পোর্ট। হ্যাঁ, অডিও ইন। সো অডিও পোর্টে এই 3 ধরনেরই থাকে, একটা স্পিকার, একটা মাইক্রোফোন, আর একটা হচ্ছে অডিও ইন। তো যেহেতু শেষ সময়, এই জন্য তোমাদের আমি আর কনফিউজ করলাম না, সেটা হচ্ছে মাইক্রোফোন দিয়ে আমরা কি করি, কথা যে বলি, যে আমি এখন কথা বলছি, সো আমি একটা মাইক্রোফোনের পোর্টটা এই মাইক্রোফোন পোর্টের মধ্যে দিয়ে রাখছি, আর হেডফোনটা দিতাম এই জায়গায়, যদি এখন আমি ইউএসবি ইউজ করি। আর অডিও ইন তাহলে কি, মাইক্রোফোন দিয়ে তো আমরা অডিও ইনই করছি। সো অডিও ইনের পার্থক্য কি, তো পার্থক্যটা হচ্ছে অডিও ইন এইটা দিয়ে নানান রকমের যন্ত্রপাতি তুমি কানেক্ট করতে পারবা, আর মাইক্রোফোন দিয়ে নর্মালি শুধু মাইক্রোফোনই কানেক্ট করা যায়। এই পার্থক্য, আসলে দুইটা কাজ সেম, দুইটাই কম্পিউটারের ভিতরে অডিও ঢুকা। ওকে, সো একটা কোশ্চেন দেখবো অনেক জায়গায় থাকে, সেটা হচ্ছে হুইচ ডিভাইস ইউজেস এ ডিএমএ চ্যানেল। এটার অ্যান্সার হচ্ছে অডিও, অডিও পোর্ট বা সাউন্ড কার্ড। হুইচ ডিভাইস ইউজ এ ডিএমএ চ্যানেল। ডিএমএ মানে হচ্ছে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস চ্যানেল। এইটা একটা এটারে কি বলে, এটা এক ধরনের ইন্টারফেস বা স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ড দিয়ে এই অডিও গুলা কম্পিউটারের মধ্যে ঢোকে। তো এটা মনে রাখবা, হ্যাঁ, যে ডিএমএ চ্যানেল এটা এখন ইউজ হয় না, এখন যে জিনিসটা ইউজ হয় সেটা হচ্ছে পিসিআই বা পিসিআইই। এটা ফুল মিনিংটা আমার মনে নাই, খুব সম্ভবত প্যারালাল কানেকশন কি যেন একটা ইন্টারফেস বা কিছু এইরকম একটা জিনিস। এখন এই স্ট্যান্ডার্ডটা সবাই ফলো করে, আগে ডিএমএ চ্যানেল ইউজ করা হতো। সো পরীক্ষায় যদি থাকে, সো এটার অ্যান্সার হবে অডিও পোর্ট বা সাউন্ড কার্ড, ডিএমএ চ্যানেল। তারপর হচ্ছে গেমিং পোর্ট, আমরা যে জয়স্টিক দিয়ে গেম খেলি, সেই জয়স্টিক কানেক্ট করার জন্য এই গেমিং পোর্টটা ইউজ করা হয়। এখানে পিন থাকে কয়টা, 15টা জয়স্টিক। জয়স্টিক তো দেখছো, গেম খেলছো না, ফিফা গেম খেলার সময় আমরা জয়স্টিক ইউজ করি, বা অন্যান্য গেম খেলার সময় ইউজ করে। জয়স্টিকের আরো ব্যবহার আছে, জয়স্টিক কিন্তু রোবট কন্ট্রোল করার জন্য জয়স্টিক ইউজ করা হয়। সো এইটা যে পোর্টের সাথে কানেক্ট করি তার নাম হচ্ছে জয়স্টিক পোর্ট। সো এখানে দেখো মোটামুটি সব ধরনের পোর্টের ব্যাপারে সামারি করা আছে, তোমরা এই সামারি শিট পড়লেই হবে।
সো এখানে বলা আছে PS2 তে পিন সংখ্যা 6, প্যারালালে 25, সিরিয়ালে 9 বা 25, মিডিতে 5, গেমিং এ হচ্ছে 15, নেটওয়ার্কিং এ যেহেতু কোনো ওই তোমার পিন নাই, অডিওতেও পিন নাই, অডিওতে 3টা শুধু পোর্ট আছে, সো এই জন্য এগুলাতে নাই। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো দেখলাম এগুলো হচ্ছে বিভিন্ন কাজে ইউজ করি। এখন হচ্ছে ভিডিওর কাজে যে পোর্টগুলো আমরা ইউজ করি সেগুলো আমরা একটু দেখি। ভিডিও বলতে মনিটর বা প্রজেক্টর, এই ধরনের পোর্টগুলা, মানে এই ধরনের ডিভাইসগুলা কানেক্ট করার জন্য যে পোর্ট ইউজ করা হয়, যেমন আছে ভিডিও গ্রাফিক্স অ্যারে, ভিজিএ। সো আগে এই পোর্টটা খুব ইউজ করা হতো, এখনো ইউজ করা হয়। নর্মালি আমরা মনিটর কানেক্ট করার জন্য এই ভিজিএ পোর্টটা ইউজ করতাম, এখন নর্মালি আমরা এইচডিএমআই পোর্ট ইউজ করি। সো এই ভিজিএ তে কয়টা থাকে? 15টা। এই নামটা খুব ভালো করে মনে রাখবা। ভিজিএ মানে হচ্ছে ভিডিও গ্রাফিক্স অ্যারে। সো মনিটরকে মাদারবোর্ডের সাথে সংযোগ করার জন্য। এবং একটা জিনিস আরেকবার বলি, সেটা হচ্ছে যত পোর্ট আছে কম্পিউটারে, সবগুলা পোর্ট কিন্তু মাদারবোর্ডের সাথে কানেক্টেড। তুমি তোমার কম্পিউটারের পিছনে যে পোর্টগুলো আছে, একটু কম্পিউটারের পার্টস খুলে দেখবা যে এগুলো আসলে তোমার মাদারবোর্ডটাকেই বাইরে এই কেসিং এর সাথে লাগাই দেওয়া হয়েছে। সো তুমি আসলে যা কানেক্ট করো এগুলো মাদারবোর্ডেই কানেক্ট করো। এই এইচডিএমআই পোর্ট এখন সবচেয়ে বেশি ইউজ হয় আমাদের বিভিন্ন ধরনের মনিটর বা আউটপুট ডিভাইস গুলা অ্যাড করার জন্য। এইচডিএমআই এর মিনিং হচ্ছে হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস। ভিজিএ আর এইচডিএমআই এর মধ্যে মূল পার্থক্য হচ্ছে তুমি যখন ভিজিএ দিয়ে কানেক্ট করবা তখন তুমি একটু লো কোয়ালিটির আউটপুট পাবা, আর এইচডিএমআই দিয়ে যদি কানেক্ট করো তুমি একটু হাই কোয়ালিটির আউটপুট পাবা। কারণ হচ্ছে এইচডিএমআই পোর্ট আমাদের যে অডিও বা ভিডিও এটাকে কম্প্রেস করে না। কম্প্রেসের ব্যাপারটা কি, তোমরা হয়তো অনেক সময় বন্ধু বান্ধবরা একসাথে ঘুরতে গেলে ছবি তুলো, ছবি তোলার পরে বলো কি যে এই ছবি কিন্তু হোয়াটসঅ্যাপে দিবি কি বলে, মেসেঞ্জারে দিবি না, হোয়াটসঅ্যাপে দিবি। কারণ কি, মেসেঞ্জারে ছবি দিলে এটা ডাউনলোড করলে এটার রেজুলেশন নষ্ট হয়ে যায়, ফেটে যায়, তাই না? কারণ কি, ফেসবুক এটাকে কম্প্রেস করে ফেলে তা ওর স্টোরের পরিমাণ কমানোর জন্য। আর হোয়াটসঅ্যাপ দিলে সে এটাকে হচ্ছে কম্প্রেস করে না, তুমি যেটা পাঠাবা সেই ধরনেরই ছবির কোয়ালিটি তুমি পাবা। সিমিলার ঘটনা ঘটে হচ্ছে এইচডিএমআই পোর্টে। নেক্সট আছে ডিবিআই পোর্ট। ডিবিআই মানে হচ্ছে ডিজিটাল ভিডিও ইন্টারফেস। এই যে এই নিচের যেগুলা, এগুলো সবই হচ্ছে ডিজিটাল ভিডিও ইন্টারফেস পোর্ট। এগুলা তুমি তোমার ওই টিভিতে দেখতে পারবা, এলসিডি বা এলইডি মনিটর যেগুলা বড় ওগুলোর মধ্যে থাকে, কম্পিউটারের মধ্যে থাকে। এইটার পোর্ট সংখ্যা কত? 28টা। তাহলে ডিবিআই মানে কি? ডিবিআই মানে হচ্ছে ডিজিটাল ভিডিও ইন্টারফেস। এই নামগুলো কিন্তু সবগুলোর জন্যই মনে রাখতে হবে। ওকে, তাহলে এখানে আমাদের ভিডিও পোর্ট যেগুলা, এগুলা সামারিটা করা আছে। ভিজিএ 15, এইচডিএমআই 19 আর ডিবিআই 28। আগে যেগুলা ছিল ওগুলো আমি আরেকবার দেখাই দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট, এর জন্যই কিন্তু বারবার বলছি। PS2 তে কয়টা? 6টা, প্যারালালে 25টা, সিরিয়ালে 9 বা 25, মিডি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট 5টা। একটু আগে যে ছবি দেখলা ওগুলা চিন্তা করবা বসে বসে যে মিউজিক্যালে যে 1 2 3 4 5টা ছিল। গেমিং এ হচ্ছে 15টা, ভিডিওতে ভিজিএতে 15, এইচডিএমআই 19 আর ডিভিআই তে 28। ওকে, আচ্ছা। আচ্ছা, এখন আসো ইন্টারফেস। ইন্টারফেস জিনিসটা আসলে কি? কম্পিউটারে বিভিন্ন রকমের ইন্টারফেস থাকে। ইন্টারফেস জিনিসটা হচ্ছে কাইন্ডস অফ ট্রান্সলেটর। ট্রান্সলেটর মানে ধরো তো আমি আমার মনিটরটা কম্পিউটারের সাথে কানেক্ট করলাম, এখন আমি চাচ্ছি যে আমি একটা ভিডিও দেখবো বা একটা মুভি দেখবো। সো সিপিইউ এটা যখন প্রসেস করে তোমার মনিটরে পাঠাবে, তখন এই কম্পিউটারের ভাষা মনিটরকে বোঝানোর জন্য, ট্রান্সলেট করার জন্য যে যে জিনিসগুলো ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ইন্টারফেস। লাইক এখানে গতকালকে বলছিলাম, চট্টগ্রাম বা কক্সবাজারে কেউ যদি তাদের এলাকার ভাষায় কথা বলে, তাহলে আমাদের এখানে একটা ট্রান্সলেটর লাগবে যে আমাদেরকে তার কথা বুঝাই দিবে। সো কম্পিউটারের সিমিলার, এক একজনের কথা বলার স্টাইল এক এক রকম। তো এইগুলাকে ট্রান্সলেট যে করে তার নাম হচ্ছে ইন্টারফেস। এই সহজ বিষয় বুঝো, আর অন্য কিছু চিন্তা করিও না। ইন্টারফেস মানে কি? ইন্টারফেস হচ্ছে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ গুলা এক এক ডিভাইসের জন্য সে ট্রান্সলেট করে দেয়, এটার নাম হচ্ছে ইন্টারফেস। দেখো, ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারফেস গুলোর নাম তোমার মনে রাখতে হবে। যেমন প্যারালাল ইন্টারফেস, সিরিয়াল ইন্টারফেস, ইউএসবি মানে ইউনিভার্সাল সিরিয়াল বাস, যেটা সেটার জন্য একটা ইন্টারফেস আছে। ডিভিআই এর জন্য আছে ফায়ারওয়্যার, এবং এসসিএসআই এটা কিন্তু একবার পরীক্ষায় আসছিল, এটার নাম হচ্ছে স্ক্যাজি। এটা মনিটরকে সিপিইউর সাথে কানেক্ট করে, মানে মনিটরকে সে সিপিইউর ভাষা বুঝায়, ট্রান্সলেট করে দেয়, বলে দেয় যে এই কিন্তু তোমার করতে হবে। এটা নাম হচ্ছে ইন্টারফেস। ক্লিয়ার?
আচ্ছা, এখন আসো আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কম্পিউটার কার্ড। কম্পিউটারে কিছু কার্ড থাকে, যেমন একটা কার্ডের নাম হচ্ছে নিক কার্ড বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। একটু আগে আমি তোমাকে একটু ছবি দেখাই। এই যে জিনিসটা, এই যে নেটওয়ার্কিং পোর্ট যেটা, এটা কিন্তু একটা কাইন্ড অফ হচ্ছে, এটা কিন্তু কিনতে পাওয়া যায়। এটা তুমি যদি বাজারে গিয়ে বলো যে নিক কার্ড, তাহলে তোমারে সে একটা এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড দিবে। এটা তুমি এখানে মনে হয় ছবি নাই, ছবি থাকলে ভালো হতো। এরকম একটা বোর্ড, প্রিন্টেড বোর্ড, এইখানে এই পোর্টটা আছে। এই জায়গাতে হচ্ছে তোমার ইন্টারনেটের কেবলটা আমরা ঢুকাই, এরকম একটা সার্কিট বোর্ড আছে যেটা তোমার মাদারবোর্ডের সাথে কানেক্ট করা। এটা আলাদাভাবেও কিনতে পাওয়া যায়, আলাদাভাবেও এটা কম্পিউটারের সাথে কানেক্ট করে তুমি ইন্টারনেট ইউজ করতে পারবা। সো এটাকে আমরা বলি কম্পিউটারের এটা হচ্ছে নিক কার্ড। সো সিমিলারলি আরো অনেক ধরনের কার্ড আছে, যে কার্ডগুলো আমরা কেন ইউজ করি, এগুলো মাদারবোর্ডের সাথে কানেক্ট করে আমরা অন্যান্য যে যন্ত্রপাতিগুলো ইউজ করতে চাই, লাইক হচ্ছে কিবোর্ড, মাউস, গেমিং এর জন্য যদি কিছু ইউজ করতে চাও, বা যে কোনো কিছু অডিও ভিডিও, এগুলো ইউজ করার জন্য আমরা কম্পিউটারের মধ্যে কিছু সার্কিট বোর্ড লাগাই। সেই জিনিসগুলোর নাম হচ্ছে কম্পিউটার কার্ড। এবং এই সার্কিট বোর্ডগুলোর সাথে একটু আগে যে আমরা পোর্টগুলো পরে আসলাম, সেই পোর্টগুলা এই সার্কিট বোর্ডের সাথে কানেক্টেড থাকে। ধরো অডিও একটা সার্কিট বোর্ড আছে, এটা তোমার মাদার বোর্ডের সাথে লাগানো। এই জায়গায় ওই যে তোমার যে তিনটা পোর্ট ছিল, স্পিকার, মাইক্রোফোন আর অডিও ইন, এটা এটার সাথে কানেক্ট করা। তুমি আসলে এই কার্ডের সাহায্যেই এই জিনিসগুলো কানেক্ট করে, যেখানে বলে দিছে বিভিন্ন পোর্ট সমূহ এই ধরনের কার্ডই ধারণ করে থাকে। তার মানে আমরা যে বিভিন্ন ধরনের পোর্ট ইউজ করি, এই পোর্টগুলো এই কার্ডের সাথে কানেক্টেড থাকে। এইটা হচ্ছে কম্পিউটারের কার্ড। ওকে, তো দেখো বিভিন্ন ধরনের কম্পিউটার কার্ড, এগুলো একটু মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এগুলা। কি কি কার্ড হয়? একটা হচ্ছে অ্যাডাপ্টার কার্ড। অ্যাডাপ্টার কার্ডের আরেকটা নাম হচ্ছে এক্সপানশন কার্ড। এক্সপানশন কার্ড হচ্ছে কম্পিউটারের মাদারবোর্ডে কিছু এক্সপানশন বোর্ড থাকে। সো ওই জায়গাগুলোতে তুমি চাইলে এই অ্যাডাপ্টার কার্ড ইউজ করে অন্য যে কোনো কিছু ইউজ করতে পারবা। লাইক ধরো তোমার নেটওয়ার্কের জন্য একটা পোর্ট দেওয়া আছে, তুমি আরেকটা ইউজ করতে চাও, সো অ্যাডাপ্টার কার্ডের মধ্যে দিয়ে তুমি আরেকটা নেটওয়ার্ক পোর্ট তুমি বানায় নিতে পারবা। এই ধরনের কার্ডকে আমরা বলি অ্যাডাপ্টার কার্ড। সেকেন্ড হচ্ছে ক্যাপচার কার্ড। এটা হচ্ছে আমাদের যে ভিডিও, এই ভিডিওকে ডিজিটালাইজ করার জন্য ব্যবহার করা হয়। অডিও কার্ড বা সাউন্ড কার্ড, এটা দিয়ে আমরা আমাদের যে ওই যে ইনপুট আউটপুটের যে পোর্টগুলা, স্পিকার, মাইক্রোফোন, ওগুলা এই অডিও কার্ডের মধ্যে থাকে। ভিডিও কার্ডের মধ্যে ওই যে তোমার এইচডিএমআই, ভিজিএ, এগুলা থাকে। আবার ভিজিএ কার্ড, সরি, ভিডিও কার্ড একটা, ভিজিএ কার্ড একটা। ওই ভিজিএ পোর্ট যেগুলো, এটা থাকে হচ্ছে ভিডিও গ্রাফিক্স কার্ডের মধ্যে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড যেটা বললাম, এনআইসি, এটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এর নিক কার্ডও বলা হয় বা ল্যান কার্ডও বলা হয়। আর হচ্ছে জ্যাক কার্ড। জ্যাক কার্ডের মধ্যে জ্যাক দিয়ে লাগিয়ে তুমি সারা বিশ্বে কল করতে পারবা। সো এগুলো হচ্ছে জ্যাক কার্ড। এই হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কার্ড। এটা কিন্তু ভালো করে পড়বা, হ্যাঁ, কোন ধরনের কার্ড কোন কাজের জন্য ইউজ করা হয়। তাহলে এতটুক পর্যন্ত আমাদের মোটামুটি ক্লিয়ার। কঠিন লাগার মতো কি আছে এখানে? তোমরা কি পড়বা? পোর্ট গুলা পড়বা, পোর্টের মধ্যে কোনটাতে কতগুলা পোর্ট পিন আছে, এই জিনিসটা পড়বা, শেষ। এখানে তো বলেই দিলাম কোনটা কোন জায়গায় ইউজ হয়, নাম শুনে বোঝা যায়। অডিও কার্ড অডিওর জন্য ইউজ হয়। এগুলা পিনের সংখ্যাটা পড়বা, এই যে সামারি শিট থেকে পড়ে ফেললেই হবে। আর এখানে হচ্ছে ভিডিওর জন্য যেগুলো ইউজ হয়, ভিজিএ, এইচডিএমআই, ডিভিআই, শেষ। আর ইন্টারফেস আর কার্ড, ইন্টারফেস হচ্ছে সে ট্রান্সলেট করে বিভিন্ন ধরনের ইন্টারফেস, নামগুলো পড়বা। কম্পিউটার কার্ড, কম্পিউটার কার্ড হচ্ছে একটা প্রিন্টেড সার্কিট বোর্ড। প্রিন্টেড সার্কিট বোর্ডে কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পিসিবি বোর্ড। একই জিনিস, প্রিন্টেড সার্কিট বোর্ড। সো এই বোর্ডগুলোর মধ্যে কি থাকে? পোর্টগুলো যোগ করা থাকে। এইটুকুর মধ্যে কঠিন কি আছে? ঠিক আছে, তো এই আমাদের মোটামুটি পোর্টগুলা শেষ। আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট টপিকে আমরা যাব, সেটা হচ্ছে কম্পিউটার পেরিফেরালস। কম্পিউটার পেরিফেরালস বলতে আমরা যেটা বুঝি, সেটা হচ্ছে আমাদের কম্পিউটারের সাথে আমরা অন্য যে যন্ত্রপাতিগুলো ইউজ করি আমাদের ব্যবহারের সুবিধার জন্য, মাউস ইউজ করি, কিবোর্ড ইউজ করি, মনিটর ইউজ করি, প্রিন্টার ইউজ করি, আমি যে এখন গ্রাফিক্স ট্যাবে তোমাদের ক্লাস নিচ্ছি, তো এই সব কিছু হচ্ছে কম্পিউটার পেরিফেরালস। এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি একটু কোশ্চেন দেখো বিগত বছরগুলোতে, এখান থেকে প্রায় সবসময়ই কোশ্চেন থাকে কম বেশি। তো এইটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এই ডিভিডিকে একটু পরে দেখবা। এই এই কম্পিউটার পেরিফেরালস খুব ইম্পর্টেন্ট। দেখো বিগত সালে যে কোশ্চেন গুলা, আজকে একজন বলছিলা যে এগুলোর সাথে অ্যান্সার যোগ করে দেওয়ার জন্য, আমি নেক্সট দিন থেকে এগুলোর সাথে অ্যান্সার যোগ করে দিব। সো কোনটা ইনপুট ডিভাইস, কোনটা আউটপুট ডিভাইস, কোনটা একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস, নর্মালি এই ধরনের কোশ্চেনই
বিগত বছরগুলোতে আসে। সো এটা খুবই ইজি জিনিস, এটা কমন সেন্স থেকেও বোঝা যায় কোনটা ইনপুট আর কোনটা আউটপুট। তো পেরিফেরালস বলতে আমরা তিন ধরনের ডিভাইস বুঝাই। একটা হচ্ছে ইনপুট ডিভাইস, যে জিনিসগুলো দিয়ে আমরা কম্পিউটারে ইনপুট দেই, কম্পিউটার যেটা আউটপুট আমাদের দেখানোর জন্য যে ডিভাইসগুলো ইউজ করে। আর কিছু কিছু ডিভাইস আছে যেটা একই সাথে ইনপুট এবং আউটপুট। আমরা একটু দেখি, দেখো ইনপুট ডিভাইস মানে যেটা দিয়ে তুমি কম্পিউটারকে কোনো নির্দেশ দিতে পারো, নির্দেশ দাও। যেমন মাউস দিয়ে আমি নির্দেশ দিচ্ছি, আমি কিবোর্ডে যখন প্রেস করি, আমি স্লাইড চেঞ্জ করি, সো এটা একটা ইনপুট, আমি কম্পিউটারে কিছু নির্দেশ দিলাম। ইভেন আমি মাইক্রোফোনে কথা বলছি, সো আমি কি করতেছি, আমার কথাগুলা কম্পিউটারের মধ্য দিয়ে তোমার কান পর্যন্ত পৌঁছাচ্ছি, সো এটা ইন হচ্ছে। সো এই জন্য মাইক্রোফোনও একটা ইনপুট ডিভাইস। এরকম আমি যদি এখন ওয়েবক্যামটা অন করি, ওয়েবক্যাম অন করা যাবে না। সো এখন যদি ওয়েবক্যাম অন করি তাহলে তোমরা আমার চেহারা দেখতে পারবা। তো আমার চেহারাটা ওয়েবক্যামের মাধ্যমে কম্পিউটারে যাচ্ছে। তো এইটা একটা ইনপুট ডিভাইস। স্ক্যানার, স্ক্যানার দিয়ে কি করি, আমরা একটা পেজ স্ক্যান করে কম্পিউটারে ইনপুট দেই, সো এইটা একটা ইনপুট ডিভাইস। তার মানে যে ডিভাইসগুলো দিয়ে আমরা ইনপুট দেই সেটা হচ্ছে ইনপুট ডিভাইস, খুব সহজ। And এখানে দেখো কিছু জিনিস একটু মনে রাখবা, কিছু আছে পয়েন্টিং ইনপুট ডিভাইস, যেমন মাউস, টাচপ্যাড, পয়েন্টিং, কোনো জিনিস পয়েন্ট করার জন্য আমরা যে ডিভাইসগুলো ইউজ করি। এই জন্য এই নামগুলো একটু দেখবা, টাচপ্যাড, ডিজিটালাইজার, যে আমি যে গ্রাফিক্স ট্যাব দিয়ে ক্লাস নিচ্ছি, এটা দিয়ে পয়েন্ট করলাম, এই জিনিসটা পয়েন্ট করলাম। সিমিলারলি লাইট পেন, জয়স্টিক, কিবোর্ড, এগুলো হচ্ছে পয়েন্টিং ও টাইপিং ডিভাইস। কিছু আছে অপটিক্যাল ডিভাইস, যেমন ওএমআর, ওসিআর, এমআইসিআর, স্ক্যানার, এগুলো হচ্ছে অপটিক্যাল, যেখানে অপটিক্যালি আমরা কাইন্ডস অফ স্ক্যান করে আমাদের ইনপুট কম্পিউটারে নিতে পারি। কিছু আছে সেন্সর, হ্যাঁ, বিভিন্ন ধরনের সেন্সর আছে, এগুলো হচ্ছে সেন্সর ডিভাইস। অডিওর জন্য মাইক্রোফোন, ভিডিওর জন্য ওয়েবক্যাম ইউজ করা হয়, এগুলো সবই ইনপুট ডিভাইস। আউটপুট ডিভাইস কোনগুলো, যেগুলোতে আমাদেরকে আউটপুট দেখানো হয় বা আউটপুট দেয়া হয়, যেমন মনিটর। আমি কম্পিউটারে যে নির্দেশ দিই, এখন বললাম যে একটা টিক চিহ্ন দাও, তোমরা সব টিক চিহ্নটা দেখতে পারলা, কিসের মাধ্যমে দেখতে পারছো, তোমাদের মনিটরের মাধ্যমে। এখন তোমার মনিটর দিয়ে যদি তুমি কোনো ইনপুট দিতে চাও, দিতে পারবে না কিন্তু। মানে তোমার যদি কম্পিউটারের মনিটর হয়, টাচ স্ক্রিন যদি না হয়, তাহলে কিন্তু তুমি কোনো ইনপুট দিতে পারবে না। সো এটা হচ্ছে আউটপুট ডিভাইস। লাইক প্রিন্টার, তুমি একটা প্রিন্ট করতে চাইলে ও কাগজ একটা বের করে দিল। সিমিলারলি স্পিকার, তোমরা যে স্পিকার দিয়ে কথা শুনছো, সো ওইটা তোমাকে আউটপুট দিচ্ছে, সো এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। এগুলো দেখে নিবা, এগুলো খুব আহামরি কঠিন কিছু না। এবং কিছু আছে যেটা একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস দুইটাই করে। যেমন হচ্ছে টাচ স্ক্রিন, টাচ স্ক্রিন দিয়ে ইনপুটও দেওয়া যায়, আউটপুটও দেখা যায়। তুমি টাচ স্ক্রিনে টাচ করলা, তো তুমি যে জিনিসটা চাইছো সেই জিনিসটা তোমাকে শো করলো, তো ইনপুটও দিছো, আউটপুটও দিছো। সো এগুলাকে একসাথে বলে ইনপুট আউটপুট ডিভাইস। লাইক পাঞ্চ কার্ড, সাউন্ড কার্ড, নেটওয়ার্ক কার্ড, এগুলো হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস। তো এখন এই জিনিসগুলো আমরা অনেক সময় বুঝি না। টাচ স্ক্রিনটা তো সহজে বোঝা যায়, ডিজিটাল ক্যামেরাও সহজে বোঝা যায়, বাট এই সাউন্ড কার্ড বা নেটওয়ার্ক কার্ড এগুলা কিভাবে ইনপুট আউটপুট ডিভাইস হয়, এটা অনেক সময় আমাদের কনফিউশন থাকে। সো দেখো, তোমার সাউন্ড কার্ড কোনটা, একটু আগে যেটা বললাম সাউন্ড কার্ডের, এটা ধরো সাউন্ড কার্ড, এটার মধ্যে কি আছে, পোর্ট আছে, কয়টা পোর্ট, তিনটা পোর্ট আছে। একটা দিয়ে তুমি মাইক্রোফোন জোড়া দিছো, একটা দিয়ে স্পিকার জোড়া দিছো, তো তোমার অডিও ঢুকতেছে, অডিও বের হচ্ছে। সো এইটা একই সাথে ইনপুট আউটপুট ডিভাইস। মডেম কিভাবে, মডেমের মধ্যে দিয়ে তুমি কি করো, ডাটা ট্রান্সফার করো, আসেও যায়, দুইটাই হয়। সো এই জন্য মডেম একটা ইনপুট আউটপুট ডিভাইস। এই জিনিসগুলো ইনপুট আউটপুট ডিভাইস। সো কনফিউশনে বললে তুমি এই ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যেই পড়বা। ইনপুট এবং আউটপুট আলাদা আলাদা করে খুব বেশি কনফিউশন হওয়ার কথা না। সো তোমরা এই জিনিসটা মনে রাখবা, তথ্য যদি প্রদান করে, ইনপুট দেয়, তাহলে সেটা ইনপুট ডিভাইস। আর যদি গ্রহণ করে তাহলে আউটপুট ডিভাইস। যেমন মাইক্রোফোন একটা ইনপুট ডিভাইস, স্পিকার হচ্ছে আউটপুট ডিভাইস। এই যে সাউন্ড কার্ড কোন ধরনের ডিভাইস, এটা কি হবে, ইনপুট আউটপুট ডিভাইস হবে। ওকে, এই জিনিসগুলো নিয়ে নর্মালি আমাদের একটু কনফিউশন ক্রিয়েট হয়। একটা হচ্ছে হেডফোন আর একটা হচ্ছে হেডসেট। হেডফোন কোনটা, হেডফোন হচ্ছে যেটা দিয়ে তুমি শুধু শব্দ শুনতে পারবা, কোনো কিছু বলতে পারবা না। সো যেটা দিয়ে শুধু শব্দ শোনা যায় সেটা হচ্ছে আউটপুট। আর হেডসেট হচ্ছে, এই যে এটা হচ্ছে হেডসেট, হেডসেটের সাথে একটা মাইক্রোফোন, মানে এটা কি বলে, মাইক্রোফোন অ্যাড করা থাকে, যেমন আমারটার মধ্যে আছে। এটা দিয়ে তুমি কথা শুনতেও পারবা, এই দিক দিয়ে কথা বলতেও পারবা। সো এটা একটা ইনপুট আউটপুট ডিভাইস। ফিল্ম রেকর্ডার, ফিল্ম রেকর্ডার হচ্ছে ওই যে সিনেমা হলে দেখবা যে এরকম গোল একটা জিনিসের মধ্যে ফিল্ম পেঁচানো থাকে, ওইটা একটা যায়, আর তোমার হচ্ছে এখানে লাইট পরে, এখানে তুমি সিনেমা দেখতে পারো, ওইটার নাম হচ্ছে ফিল্ম রেকর্ডার। সো ফিল্ম রেকর্ডার দিয়ে কি হয়, শুধুমাত্র তুমি ছবিটা দেখতে পারো, সো এটা একটা আউটপুট। ট্যাপ রেকর্ডার দিয়ে তুমি কথা রেকর্ডও করতে পারবা, রেকর্ড শুনতেও পারবা। সো এই কারণে এটা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস। ইমেজ সেটার, আউটপুট, ডিজিটাল ক্যামেরা, ইনপুট আউটপুট। ডিজিটাল ক্যামেরাতে, যেহেতু এখনকার সব ডিজিটাল ক্যামেরাই মোটামুটি টাচ স্ক্রিন, সো তুমি এখানে ইনপুটও দিতে পারো,
আবার সে তোমাকে আউটপুটও দেখাইতে পারে। এই জন্য ডিজিটাল ক্যামেরা কিন্তু একটা ইনপুট আউটপুট ডিভাইস। সো এই এখন একটা ইম্পর্টেন্ট ইনপুট ডিভাইস হচ্ছে আমাদের কিবোর্ড। তো কিবোর্ডের অপর নাম হচ্ছে কন্ট্রোল বোর্ড বা কনসোল, এটা কিন্তু মনে রাখতে হবে। অনেক সময় কিবোর্ডের নাম আসে, নাম কি? কন্ট্রোল বোর্ড। প্রজেক্টর একটা আউটপুট ডিভাইস, কারণ প্রজেক্টর দিয়ে তুমি শুধু দেখতে পারবা। আচ্ছা, কিবোর্ডের আরেকটা ইনফরমেশন হচ্ছে যত ধরনের ইনপুট ডিভাইস আছে মোটামুটি সবার মধ্যে ও হচ্ছে সবচেয়ে আলসা, ওই জন্য ও সবচেয়ে ধীর গতিতে কাজ করে। সো এটা হচ্ছে সবচেয়ে ধীর গতির ইনপুট ডিভাইস। আবিষ্কার করছে কে? ক্রিস্টোফার ল্যাথাম 1868 সালে। সাল নিয়ে তোমরা বেশি মাতামাতি করিও না, কোন কোন সাল ইম্পর্টেন্ট আমি বলে দিব। তো সে যে মেশিনটা আবিষ্কার করে সেটা ছিল একটা টাইপরাইটার মেশিন। এবং এই জিনিসটা নিয়ে তোমাদের কনফিউশন ক্রিয়েট হবে, আমি ড্যাম শিওর, সেটা হচ্ছে কিবোর্ডে কতগুলা কি থাকে। যদি পরীক্ষা থাকে আদর্শ কিবোর্ড, আদর্শ কিবোর্ডে কি থাকে? 105টা। আর উইন্ডোজে বা হচ্ছে আমরা নর্মালি যে কিবোর্ড গুলো ইউজ করি সেখানে থেকে 104টা। আমেরিকান স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড, আমেরিকান স্ট্যান্ডার্ডে 105টা কিবোর্ড কি থাকে খুব হ্যাঁ। তো পরীক্ষায় যদি আসে দেখবা কোনটা আছে, তোমরা এই 104ই অ্যান্সার করবা, কারণ এটা হচ্ছে প্রচলিত অ্যান্সার। এখন পিএসসি যে কোনটা দেখে অ্যান্সার নিবে এটা তো আমরা শিওর না। প্রচলিত যেগুলো আমরা ওগুলোই নরমালি কাউন্ট করি, এজন্য সাধারণত 104টা থাকে। বাট অ্যাকচুয়ালি আদর্শ কিবোর্ডে থাকে হচ্ছে 105টা। সরি, হ্যাঁ, আমেরিকানে 101টা থাকে। ওকে। সো সাধারণ তোমরা হচ্ছে অ্যান্সার করবে 104। আমি অনেকগুলা ঘাটাঘাটি করে দেখছি, আগের যদি কোশ্চেন যেগুলো আসছে 104 অ্যান্সার ছিল। সো তোমরা হচ্ছে 104ই দাগাবা। এইটা খুব ইম্পর্টেন্ট, এবং তুমি এখানে ঠিকই ধরা খাবা বিসিএস পরীক্ষায় গোল্লা ভরাট করার সময় যদি আসে। সো আমাদের যে কিবোর্ড গুলা এগুলা 3 ধরনের লেআউট হয়। এই লেআউট গুলা কিসের? আমাদের যে উপরের সারির যে প্রথম কয়েকটা শব্দ সেগুলো অনুযায়ী দেখবা কিউ ডব্লিউ ই আর টি ওয়াই, নর্মালি এই শব্দগুলো একসাথে থাকে। সো এটার নাম হচ্ছে কিউ ডব্লিউ ই আর টি ওয়াই। সো কিছু আছে টি জেড, কিছু আছে টি এ জেড ই আর টি ওয়াই, এই ধরনের, এটার নাম হচ্ছে লেআউট। এইটা নর্মালি আমরা ইউজ করি। এন্ড পরীক্ষায় থাকবে হচ্ছে কি কিউ ডব্লিউ ই আর ওয়াই টি, তুমি দেখবা এইটাই গোল্লা ভরাট করে দিয়ে বসে আসছো। হ্যাঁ, কারণ কি? তুমি তো তখন টেনশনে থাকবা, তখন তুমি আর চোখে দেখবা না, তখন তোমার কাছে মনে হবে এইটাই সঠিক উত্তর। এই জন্য খুব কেয়ারফুলি এটা কিন্তু তোমরা গোল্লা ভরাট করবা। বোঝা গেছে? এবং এই যে ক্রিস্টোফার লেথাম যে বেটা আবিষ্কার করছে, ও প্রথম যে টাইপরাইটারটা আবিষ্কার করছিল সেইটার লেআউট ছিল এইটা। সো পরীক্ষায় থাকতে পারে যে কিউ ডব্লিউ আর টি ওয়াই এই লেআউটটা কে আবিষ্কার করে, এটার অ্যান্সারও ক্রিস্টোফার লেথাম, বা উল্টাও আসতে পারে যে ক্রিস্টোফার লেথাম যে টাইপরাইটারটা আবিষ্কার করে তার লেআউট কোনটা ছিল। ওকে। এখন আসো যে আমাদের একটা কিবোর্ডে কোন ধরনের, কিবোর্ডটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনোযোগ দিয়ে দেখো। সো কিবোর্ডে কয় ধরনের কি থাকে? নর্মালি আমাদের কিবোর্ডে 5 ধরনের কি থাকে। একটা হচ্ছে ফাংশন কি, এই যে উপরের F1 থেকে F12 এখানে যে 12টা কি আছে এটার নাম হচ্ছে ফাংশন কি। আলফা নিউমেরিক কি, এই যে এখানে যে কিগুলো আছে এগুলার নাম হচ্ছে আলফা নিউমেরিক কি। এরপর আছে নিউমেরিক কিপ্যাড, এই যে এখানে 1 2 3 4 সহ এইখানে যে 17টা কি আছে এটার নাম হচ্ছে নিউমেরিক কিপ্যাড। মডিফায়ার কিস হচ্ছে 3টা, শিফট অল্টার কন্ট্রোল, এগুলো হচ্ছে মডিফায়ার কি। আর এই 4টা হচ্ছে কার্সর মুভমেন্ট কি। তার মানে কয় ধরনের পাইলাম? 1 2 3 4 5। তো আমি দেখছি এক জায়গায় কোশ্চেন আসছিল যে কিস আর জেনারেলি অ্যারেঞ্জড ইন হাউ মাচ গ্রুপস। সো হবে 5 গ্রুপস। ওকে। আচ্ছা, এখন আমরা একটু আমাদের এই কি গুলা সম্পর্কে একটু আমাদের জানতেও হবে। তো ফাংশন কি 12টা, F1 থেকে F12 পর্যন্ত। সো এগুলা কি করে? এগুলা বিভিন্ন ধরনের তোমার কাজে হেল্প করবে, মানে আমরা শর্টকাট হিসেবে এগুলো ইউজ করি। এই জিনিসগুলো মনে রাখতে হবে বাবা, এগুলা কিছু করার নাই, এগুলা একটু ভালো করে 2 3 বার রিডিং পড়লেই তুমি কোশ্চেনের অপশন দেখলে তোমার মনে পড়বে। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে F1, এটা হেল্প, কোনো হেল্প চাইতে হলে F1, শুরুতেই তো তুমি হেল্প চাবা, সো F1 হচ্ছে হেল্প। এটা একটা F4, এটা হচ্ছে তোমার লাস্ট অ্যাকশন পারফর্ম। লাইক এখানে তোমার মাইক্রোসফট ডকুমেন্টে তুমি এখানে কিছু টেবিল নিছো, এখন তুমি এখানে কি করলা, একটা নতুন রো অ্যাড করলা। এখন যদি তুমি F4 ক্লিক করো, এখানে একটার পর একটা নতুন রো অ্যাড হইতে থাকবে, তার মানে লাস্টে তুমি যে কাজটা করছো এটা বারবার পারফর্ম হওয়া, সেটা আমরা F4 করি। তারপর F7, এটা হচ্ছে স্পেলিং চেক করি আমরা, F7 চাপ দিলে স্পেলিং চেক করা হয়, এইটা খুব ইম্পর্টেন্ট। ফুল স্ক্রিন,
F11 চাপ দিলে ফুল স্ক্রিন হয়ে যায়, আবার F11 চাপ দিলে এটা এক্সিটও হয়। দেখো এই যে এখানে কোশ্চেন ছিল, হুইচ ফাংশন কি ইন্টার এন্ড এক্সিট দ্য ফুল স্ক্রিন মোড ইন অলমোস্ট অল ব্রাউজার। তো এটা হচ্ছে F11, F12 দিয়ে আমরা সেভ করি। তো এগুলো মোটামুটি বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা এটা 2-3 বার রিডিং করবা, দেখবা এগুলো মনে থাকবে। এগুলো হচ্ছে আলফা নিউমেরিক কি, একটু আগে যেটা বললাম। আর এটা হচ্ছে নিউমেরিক কি। কোশ্চেন থেকে নিউমেরিক কি কয়টা গুণে দেখবা, 4 5 6 7 8, আর এখানে আছে 9টা, সব মিলে হচ্ছে 17টা নিউমেরিক কি থাকে। তো এখানে একটু মনে রাখতে হবে যে এখানে কিন্তু ব্যাক স্পেস থাকে না। কোশ্চেন অনেক সময় এরকম হয় যে আলফা নিউমেরিক কিতে কোনটা থাকে না। তো এখানে কিন্তু ব্যাক স্পেস নাই, কি আছে, নাম্বার লক আছে একটা, এখানে একটা পয়েন্ট বা ডিলিট আছে, ইন্টারও আছে, বাকি যোগ বিয়োগ গুণ ভাগ আর শূন্য, আর 1 2 3 1 থেকে 9 পর্যন্ত, এই হচ্ছে নিউমেরিক কিতে থাকে। এই তিনটার নাম হচ্ছে আলফা মডিফায়ার কি, শিফট, অল্টার আর কন্ট্রোল। আমরা এই তিনটা দিয়ে আমাদের বিভিন্ন কিছু করতে পারি, যেমন শিফট চাপ দিয়ে ধরলে বড় হাতের লেখা হয় বা ছোট হাতের লেখা হয়, অল্টার দিয়ে আরেকটা কি চাপলে আরেক রকমের কাহিনী হয়। তো তোমরা ক্লাস শেষে আমি তোমাদেরকে বলে দিব, অল্টার F4 চাপ দিলে দেখবা ম্যাজিক দেখা যাবে। এটা ক্লাস শেষে করবা, এখন করিও না। হ্যাঁ, অল্টার চাপ দিয়ে তোমাদের ফাংশন কি F4 এটা চাপ দিলে দেখবা একটা দারুণ ম্যাজিক দেখা যাবে। তো এখন করিও না ভাই, এখন বলেও করিও না। আচ্ছা, এগুলো হচ্ছে কার্সর মুভমেন্ট কি। আর আমাদের যে বাংলা কিবোর্ড প্রথম যেটা আসছে বিজয় কিবোর্ড, এটা আবিষ্কার করছে কে, আমাদের মোস্তফা জব্বার আঙ্কেল 1988 সালে। আমি মাঝে মাঝে ওনার পোস্ট গুলা পড়ি, ভালোই লাগে পড়তে। আর আমাদের যে সবচেয়ে আমাদের উপকার যে করছে তার নাম হচ্ছে ডক্টর মেহেদী হাসান, সে 2003 সালে অব্র কিবোর্ড আবিষ্কার করেছে। তো এটা আবিষ্কার না করলে যে আমাদের কি অবস্থা হতো। সো অব্র কিবোর্ড দিয়ে আমরা সবাই বাংলা টাইপ করতে পারি। আচ্ছা, এই জিনিসগুলো একটু দেখবা, যে MS ওয়ার্ডের শর্টকাট থাকে অনেক সময় পরীক্ষায়। তো কন্ট্রোল S চাপ দিলে সেভ হয়, কন্ট্রোল V দিলে পেস্ট, কন্ট্রোল C দিলে কপি, এগুলো তো জানো তাই না? এগুলো একটু দেখে নিও, একবার দেখলেই তুমি পারবা, এটা খুব বেশি কঠিন কিছু না। এরপর আমাদের কিবোর্ড শেষ। তাহলে কিবোর্ডে আমরা যদি একটু সামারি করি 1 সেকেন্ডের মধ্যে। তো কিবোর্ড বানাইছে কে, ক্রিস্টোফার লেথাম। এটা আরেকটা নাম হচ্ছে কন্ট্রোল বোর্ড বা কনসোল, এবং ও হচ্ছে সবচেয়ে ধীরগতির ইনপুট ডিভাইস, কি থাকে 104টা। এবং এখানে 3 ধরনের লেআউট থাকে, QWERTY, এই লেআউটটা ক্রিস্টোফার লেথাম, অবশ্যই ইম্পর্টেন্ট। 5 ধরনের কি থাকে, ফাংশন কি, আলফা নিউমেরিক কি, নিউমেরিক কিপ্যাড, মডিফায়ার কিজ, আর হচ্ছে কার্সর মুভমেন্ট কি। এর মধ্যে আমাদের যে ফাংশন কি 12টা, কোন ফাংশন কি এর কি কাজ, এটা একটু দেখতে বলছি। আলফা নিউমেরিক কি হচ্ছে 17টা, মডিফায়ার কি 3টা। এই এই হচ্ছে আমাদের মোটামুটি কিবোর্ড। নেক্সট হচ্ছে আমাদের মাউস। সো মাউস হচ্ছে একটা পয়েন্টিং ইনপুট ডিভাইস। এটা দিয়ে আমরা পয়েন্টিং এর কাজ করি, মাউস। সো মাউস আবিষ্কার করছে কে, ডগলাস এঞ্জেলবার্ট। সে 1963 সালে আবিষ্কার করছে। আলালের বইয়ে এটা 1964 দেওয়া, 64 হবে না, 1963 ঠিক আছে। আর এটার প্যাটেন্ট পায় হচ্ছে 1970 সালে। ইম্পর্টেন্ট সাল হচ্ছে এইটা। ওই ডগলাস বার্ট কত সালে মাউস আবিষ্কার করছে এটা কোনো স্ট্যান্ডার্ড কোশ্চেন না। স্ট্যান্ডার্ড কোশ্চেন হচ্ছে এই সালটা আসতে পারে, যে ম্যাকিনটশ কোম্পানি প্রথম কবে মাউস ইউজ করে। এইটাই প্রথম কম্পিউটারে মাউস মানে ব্যবহার করা হয়। ম্যাকিনটশ বা অ্যাপেলের যে কম্পিউটার, সেই কম্পিউটারের মধ্যে 1984 সালে সর্বপ্রথম মাউস ব্যবহার করা হয়। এইটা ইম্পর্টেন্ট সাল। ওকে। সো মাউস সম্পর্কে আরো কিছু দেখছি হাবিজাবি জিনিস থাকে, যেমন হচ্ছে মাউসে 3টা বাটন থাকে, অনেক মাউসে 10টা বাটন থাকে। আমাদের আরিফিন ভাইয়ের মাউসে হচ্ছে 10টা বাটন। হ্যাঁ। তো যেটা বললাম, মাউস পয়েন্টিং করতে, ক্লিক করতে, ড্র্যাগ করতে, সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয়। মাউসের লেফট বাটন চাপ দিয়ে টান দিলে এটা মানে সিলেক্ট হয় বা ড্র্যাগ করা হয়, তাই না? এই জিনিসগুলো তোমরা জানো। আর মাউসকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মেকানিক্যাল মাউস, একটা হচ্ছে অপটিক্যাল মাউস। মেকানিক্যাল মাউস এখন মোটামুটি দেখা যায় না, কারণ আগে আমরা দেখতাম মাউসের নিচে একটা গোল্লা একটা ছিল, ওই গোল্লা ঘুরতো আর হচ্ছে মাউস কাজ করতো। এখন সবই অপটিক্যাল মাউস, মোটামুটি লাইটের মাধ্যমে কাজ করে। আর এটা হচ্ছে মাউস প্যাড। এটা তোমার ধোকা খাওয়াইতে পারে পরীক্ষার হলে। তুমি যখন অনেক টেনশনে পড়ে যাবা, তখন তুমি কিন্তু চোখে কম দেখবা। তখন এই ধরনের কোশ্চেন যখন আসবে যে নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস নয়, টাচ স্ক্রিন, টাচ প্যাড, মাউস প্যাড, অপটিক্যাল স্ক্যানার, তখন বলা যায় না, তুমি মাউস প্যাড মিসও করতে পারো, দেখা যাবে এটা দাগাই দিছো। তো এই ধোকা কিন্তু মাউস প্যাড তোমার দিতে পারে, এই ধোকাটা খায়ও না। ঠিক আছে? তো পরীক্ষার হলে অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে। এখন আসো খুবই ইম্পর্টেন্ট 3টা জিনিস, সেটা হচ্ছে OMR,
ওসিআর আর হচ্ছে এমআইসিআর, এই তিনটেই হচ্ছে অপটিক্যাল কি বলে এটাকে, ইনপুট ডিভাইস। সো প্রথমে আসো ওএমআর। ওএমআর মানে হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। এই যে এইভাবেই তোমার বিসিএস এর প্রিলির যে হচ্ছে খাতাটা, এটা দিয়েই চেক করা হবে। সো এইটার নাম হচ্ছে ওএমআর। ওএমআর সে পেন্সিল এবং কলমের কালির দাগ বুঝতে পারে কিভাবে? পেন্সিলের মধ্যে গ্রাফাইট, এই গ্রাফাইটের মধ্যে বিদ্যুৎ পরিবাহিতা, তোমরা জানো সবাই গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী। সো সেখান থেকে আর কলমের মধ্যে দাগের প্রতিফলন, এই দুইটা ওয়েতে ওএমআর সে কলম এবং পেন্সিলের দাগ বুঝতে পারে। কোথায় কোথায় ব্যবহার করা হয়? উত্তরপত্র মূল্যায়নে সর্বপ্রথম 1994 সালে ইউজ করা হয়েছিল। জনমত জরিপ, আদমশুমারি, গবেষণা, এইসব কাজে ব্যবহার করা হয়। পরীক্ষায় যখন আসবে যে জনসংখ্যা গণনায় কোনটি ব্যবহার করা হয়, তখন তুমি আবার কনফিউশনে পড়ে যাও না, কারণ এটার জন্য ওএমআর ব্যবহার করা হয়, নট অন্য কোনোটা। ওএমআর জনসংখ্যা গণনা, এই যে আদমশুমারি, হ্যাঁ, কিন্তু তোমরা এই পড়ার সময় পড়ো, পরে মিস করো। দেন আসো ওসিআর, এটা হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিডার। ক্যারেক্টার, সে ক্যারেক্টার রিড করতে পারে। সো ওসিআর এর মধ্যে যেটা থাকে, প্রত্যেকটা বর্ণের এগেইনস্টে একটা করে সিগন্যাল আগে থেকে জেনারেট করা থাকে। সো ও যখন কোনো, এই যে ধরো এই টেক্সটের উপর দিয়ে ও যখন পাস করবে, তখন এই যে ডট গুলা, এই ডট এরে গুলা ও ধরে বুঝতে পারবে ওর সিগন্যালের সাথে মিলায় যে এটা হচ্ছে এস। তখন ও তোমার কম্পিউটারের মধ্যে একটা এস উঠায় ফেলবে। এই হচ্ছে ওসিআর এর কাজ। এবং সে বর্ণ, রং, চিহ্ন এগুলার পার্থক্য বুঝতে পারে। এই জন্য খুব তোমার এটাকে কি বলে, কনফিডেন্সিয়াল ডকুমেন্টের জন্য ওসিআর ব্যবহার করা হয়, যেমন চিঠির পিনকোড, ইলেকট্রিক বিল, গোপনীয় কাগজপত্রে ওসিআর ব্যবহার করা হয়। দেন হচ্ছে এমআইসিআর, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার বা রিকগনিশন। এই জিনিসটা আমি একটু পরে ক্লিয়ার করে দিব, রিডার আর রিকগনিশনের যে ব্যাপারটা। সো এমআইসিআর হচ্ছে, তোমরা মনে রাখবা এটা ব্যাংকের সাথে রিলেটেড। সো ব্যাংকের চেক, হাবি জাবি যাই থাকুক, অপশনে দাগাবা এমআইসিআর। সো এখানে কি থাকে? ফেরোসোফোরিক অক্সাইড যুক্ত কালির সাহায্যে লেখা হয়। তো দেখবা ব্যাংকে তুমি চেক দিলেই এরকম একটা যন্ত্রের মধ্য দিয়ে পাস করবে। তো ওই ব্যাংকের হচ্ছে এই লেখাগুলা ও রিড করতে পারে। এমআইসিআর এই যন্ত্রটা, সে এই ফেরোসোফোরিক অক্সাইড যুক্ত কালি সে রিড করতে পারে। এবং 2010 সালে বাংলাদেশ ব্যাংক কিন্তু এমআইসিআর ব্যবহার করা বাধ্যতামূলক করে দিছে। এই জন্য ব্যাংক রিলেটেড থাকলেই বুঝবা, আল্লাহ দিলে এটা এমআইসিআর ছাড়া আর কিছু হবে না। সো এই তিনটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওএমআর, অপটিক্যাল মার্ক রিডার, কি কি কাজে ব্যবহার করা হয় এটা পড়বা। ওসিআর, অপটিক্যাল ক্যারেক্টার রিডার, সে কিন্তু ক্যারেক্টার, রঙের বর্ণ পার্থক্য সে কিন্তু বুঝতে পারে, এটা কিন্তু ওএমআর পারে না। আর এমআইসিআর হচ্ছে ব্যাংক রিলেটেড, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার বা রিকগনিশন হইলো। দেন আসো বারকোড রিডার, এটাও তোমরা চিনো, সুপার শপে গেলেই ও এটা দিয়ে বারকোডটা রিড করে। বারকোডের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন রাখতে পারি। সো এই বারকোড রিডার কি করে? সে লাইট ইমিট করে এবং এই লাইটটা এই বারকোডটাকে রিড করে। এটা ইউনিফর্ম কোড অফ কাউন্সিল, সে এটা আম, অনুমোদন দেয়। এবং এই বারকোড রিডারের একটা নাম হচ্ছে ইউনিভার্সাল প্রোডাক্ট কোডও বলা হয়। এটা একটু মনে রাখবা যে বারকোড রিডারকে ইউনিভার্সাল প্রোডাক্ট কোডও বলা হয়। এবং সে কি ইমিট করে? সে লাইট ইমিট করে, এটা মনে রাখতে হবে। সিমিলার কিউআর কোড, তোমরা এখন কিউআর কোড সবাই চিনো, কুইক রেসপন্স কোড বলে। এটা টয়োটা জাপান 1994 সালে আবিষ্কার করে। দেন আরেকটা জিনিস হচ্ছে লাইট পেন, এটা আমাদের খুব বেশি পরিচিত না, এটা একটা ইনপুট ডিভাইস। সো এটা দিয়ে যে ভিডিও বা ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, মনিটরের মধ্যে আর কি আঁকা যায় বা ছবি আঁকা যায়, প্রকৌশল, ডিজাইন, নকশা তৈরি, এগুলোর জন্য এটা ব্যবহার করা হয়, এটাতে ইনপুট দেওয়া যায়। সো এটা জাস্ট একটু মনে রাখো। নেক্সট হচ্ছে ওয়েব ক্যাম, একটু আগে বলছি, আমার চেহারা দেখার জন্য যদি আমার চেহারাটাকে এই মনিটরের ভিতরে নিয়ে তোমাদেরকে দেখাইতে চাই, তাহলে এই ওয়েব ক্যাম ইউজ করা হয়। যেমন অনলাইন ক্লাস, মিটিং বা ব্যক্তিগত যোগাযোগের জন্য নর্মালি আমরা ওয়েব ক্যামটা ইউজ করি। দেন হচ্ছে ডিজিটালাইজার বা ডিজিটাইজার, এটা হচ্ছে গ্রাফিক্স ট্যাব। আমি তো এখন তোমাদের ক্লাস নিচ্ছি যেটা দিয়ে, সেটা হচ্ছে একটা ডিজিটাইজার। তো তুমি লিখতে পারবা, আমি এখন এটা লিখলাম, এটা তো ইনপুট দিলাম, তাই না? তো এটা তো বোঝাই যাচ্ছে যে এটা ডিজিটাইজার। আরে এগুলা তো আস্তে বললেই কি আর জোরে বললেই কি, এগুলা তো আচ্ছা ঠিক আছে, আস্তে বলতেছি একটু। তো জয়স্টিক, জয়স্টিক তোমরা সবাই চিনো, এটাতে আমরা গেম খেলি। তো এটা ইউএসবি পোর্ট দিয়ে নর্মালি আমরা এখন কানেক্ট করি। আগে যেটা, সেটা গেমিং পোর্টের মধ্যে আমরা ইউজ করতাম। তো যখন করোনার মধ্যে একটা ছোট ঘটনা মনে পড়লো, করোনার মধ্যে একবার টিভিতে দেখাচ্ছে যে বাজারে গ্রাফিক্স কার্ডের খুব অভাব পড়ে গেছে, গ্রাফিক্স কার্ড পাওয়া যাচ্ছে না। গ্রাফিক্স কার্ডের দাম হুট করে বেড়ে গেছিল। তা 25,000 টাকার গ্রাফিক্স কার্ডের দাম হয়ে গেছিল 60,000 টাকা। তো টিভিতে ইন্টারভিউ দিচ্ছে, এক বাচ্চা ছেলে মাকে নিয়ে আসছে গ্রাফিক্স কার্ড কেনার জন্য। তো তারা সাংবাদিক জিজ্ঞেস করছে, সে বলতেছে যে সে অনলাইনে ক্লাস করার জন্য সে গ্রাফিক্স কার্ড কিনতে আসছে।
তা আমি আবার ওটা শেয়ার করে পোস্ট দিলাম যে ভাই তুই একটা জয়স্টিকও কিন, ক্লাসের মধ্যে লেখাপড়া লিখতেও পারবি। তো এই হচ্ছে জয়স্টিক, এটাতে নর্মালি কি করে, গেম খেলে। আচ্ছা, এখন আসো যে রিডার নাকি রেকগনিশন, ওএমআর, ওসিআর, এমআইসিআর এগুলা, আর এটা দিয়ে রিডারও হয় রিকগনিশনও হয়। বাট পরীক্ষায় যদি রিডার এবং রিকগনিশন দুইটাই থাকে, তুমি অবশ্যই রিডার দাগাবা। কারণ এর আগের বিসিএস পরীক্ষা বা অন্য কোনো গভর্নমেন্ট পরীক্ষাতে যখনই এই ওএমআর, ওসিআর, এমআইসিআর আসছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে অপশনে রিডার ছিল, রিকগনিশন ছিলই না। তো এই জন্য রিডারটা বেশি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। সো যদি রিডার থাকে তুমি অবশ্যই রিডার দাগাবা, রিডার না থাকলে রিকগনিশন দাগাবা। মুদ্রিত লেখা সরাসরি ইনপুট দেওয়ার জন্য কোনটা ব্যবহার করা হয় বলো তো? মুদ্রিত লেখা সরাসরি ইনপুট দেওয়ার জন্য কোনটা ব্যবহার করা হয়? ওসিআর ব্যবহার করা হয়। ভেরি গুড। এমআইসিআর হচ্ছে ব্যাংক, ব্যাংক রিলেটেড। আর বারকোড কোন ধরনের? বারকোড হচ্ছে একটা স্ক্যানার, নট সেন্সর। ফাইন। এই তো শিখে ফেলছো, সবাই অ্যান্সার করতে পারো। তোমরা আবার নাকি আইসিটি নিয়ে নাকি তোমরা ভয় পাও? আইসিটি নিয়ে ভয় পাওয়ার কি আছে আমার বলো। আচ্ছা, আচ্ছা, এখন আসো আমরা একটু আউটপুট ডিভাইস দেখি। আমরা একসাথে অনেক কিছু মোটামুটি পড়ে ফেলছি। সো আমাদের ক্লাস খুব বেশি সময় আর লাগবে না। কি বুঝতেছো তো, নাকি আমি বকবক করে যাচ্ছি তোমরা বুঝতেছো না? বোঝা যাচ্ছে? ওকে। ইম্পর্টেন্ট জিনিস যেগুলো, এগুলা আমরা একটু রিক্যাপও করে দিব। ওকে, ফাইন। এখন আসো আউটপুট ডিভাইস, যে জিনিসগুলা আমাদেরকে আউটপুট দেখানোর জন্য ব্যবহার করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা ব্যবহার হয় তার নাম হচ্ছে মনিটর, এবং সেটা হচ্ছে একটা ভিডিইউ বা ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, যেটা দিয়ে আমরা আমাদের আউটপুট গুলো সবচেয়ে বেশি দেখি, সবচেয়ে বেশি ব্যবহৃত উম, হচ্ছে আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর। এবং সে কি করে, ওই যে ভিডিও কন্ট্রোলার কার্ডের মাধ্যমে আমরা এটা কানেক্ট করি। একটা ইন্টারফেস আছে যে কথাবার্তা ট্রান্সলেট করে দেয়, এরপর আমরা ফলাফল মনিটরে দেখতে পাই। ওকে, সো এইটা ইম্পর্টেন্ট। আমি দেখছি এই কোশ্চেনটা আসছিল কোন এক জায়গায়, কম্পিউটার মনিটরকে আরো কি বলা হয়, কি বলা হয়? ভিডিইউ বলা হয়, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট বলা হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবা। কম্পিউটার মনিটরকে ভিডিইউ বলা হয়। মনিটরকে আমরা নর্মালি চার ভাগে ভাগ করতে পারি, অনেক জায়গায় তিন ভাগ থাকে। যে একটা হচ্ছে সিআরটি মনিটর, এলসিডি মনিটর, এলইডি মনিটর। এখন অ্যামোলেড ডিসপ্লেও চলে আসছে, অ্যামোলেড। সো সিআরটি মানে হচ্ছে ক্যাথোড রে টিউব, আগের দিনে যে বোটকা কম্পিউটার মনিটর ছিল ওগুলা। এলসিডি আর এলইডি দুইটা কাছাকাছি, জাস্ট একটু কাজে কামে একটু পার্থক্য আছে। আর অ্যামোলেড হচ্ছে তোমরা যারা মোটামুটি হচ্ছে একটু বড় লোকস, তারা যে স্মার্টফোন ইউজ করো, সেই স্মার্টফোনের যে ডিসপ্লে সেগুলো হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, ফ্ল্যাগশিপ ফোনগুলোর ডিসপ্লে। সো এইটা হচ্ছে সিআরটি বা ক্যাথোড রে টিউব ডিসপ্লে। তো এখানে এইটা ইম্পর্টেন্ট যে এটার ভিতরে কোন রাসায়নিক পদার্থের প্রলেপ থাকে। সেটা হচ্ছে ফসফর নামক রাসায়নিক প্রলেপ থাকে, এবং এটার ভিতরে কিছু ইলেকট্রনিক গান থাকে যেগুলো কি করে, লাল, সবুজ এবং নীল, এই তিনটা ওই ফসফরের মধ্যে ফেলে। তখন তুমি দেখতে পারো, জিনিসপত্র দেখতে পারো। এখানে কিন্তু তিনটাই কালার থাকে, আমরা যেটা যে মৌলিক রং, তাই না? সো এই তিনটা কালারই থাকে, তিনটা কালারের কম্বিনেশনে সবগুলা রং তারা শো করে। আকার বড় ছিল, বিদ্যুৎ খরচ বেশি, গামা রশ্মি বের হয়, শেষ। সিআরটি, এইটা মনে রাখবা, এইটা মনে রাখবা, এবং এইটা বেশি মনে রাখবা, এইটা মনে রাখবা। দেন আসো এলসিডি। এলসিডি ফুল মিনিংটা অবশ্যই মনে রাখতে হবে, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এটার ফ্ল্যাট প্যানেল মনিটরও বলা হয়। এগুলা ওজন কম, হালকা, এই জিনিসগুলো হচ্ছে এলসিডির বৈশিষ্ট্য। এলইডির নাম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। এলইডির ফুল ফর্ম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। এবং এলসিডির চাইতে মোটামুটি 40% বিদ্যুৎ সাশ্রয় হয়, এবং এগুলা আমাদের চোখের জন্য ভালো, স্বাচ্ছন্দ্য আমরা ফিল করি, কমফোর্ট ফিল করি। নেক্সট হচ্ছে অ্যামোলেড। অ্যামোলেডেরও ফুল মিনিং মনে রাখবা, অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গানিক লাইট ইমিটিং ডায়োড। এবং এখানে দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে ওলেড আর একটা হচ্ছে টিএফটি। ওলেড যেটা মেইনলি তোমার লাইট নির্গত করে, এবং এই টিএফটি কি করে, এই ওলেড কে মানে বিদ্যুৎ সরবরাহ করে। এটা পারফরমেন্স অনেক বেশি, 30 to 50% তোমার এনার্জি কম প্রয়োজন হয়। এবং এটা কই থাকে, ওই যে যেটা বলছিলাম, ফ্ল্যাগশিপ স্মার্টফোনে এবং টেলিভিশনে এখন অ্যামোলেড ডিসপ্লে বা থাকে, অ্যামোলেড মনিটর থাকে। সো হচ্ছে চার প্রকারের ডিসপ্লে। এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে, মনিটরের পারঙ্গমতা মানে হচ্ছে মনিটরের পারফরমেন্স। সো পারফরমেন্স বলতে মনিটরের মানে কি বলে, সে তোমাকে কি পরিমাণ ভালো আউটপুট দিবে, কি পরিমাণ ভালো তুমি ভিডিও দেখতে পারবা,
সেটা কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। এগুলোর উপরে কিন্তু মনিটরের দামও ডিপেন্ড করে। তুমি যখন আমি এখন এটা বলে দেওয়ার পরে তুমি কিন্তু খুব ভালো মনিটর কিনতে পারবা, এরপর দোকানে গেলে দোকানদারে বুঝাই দিতে পারবা যে তুমি কিন্তু আইসিটি, শোভন ভাইয়ের আইসিটি ক্লাস করা লোক, এরপর তোমার আর ঠকাইতে পারবে না। আচ্ছা, সো একটা হচ্ছে পিক্সেল। পিক্সেল কি? পিক্সেল হচ্ছে, এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক জায়গায় কোশ্চেন আসছে। পিক্সেলের পূর্ণরূপ কি? পিক্সেলের পূর্ণরূপ হচ্ছে পিকচার এলিমেন্ট। তো পিক্সেল জিনিসটা কি? তুমি যদি এই এখন তুমি যে মনিটরে দেখতেছো, তুমি যদি এটাকে কোনো মাইক্রোস্কোপের নিচে রাখো, তো জুম করতে করতে গেলে তুমি একটা সময় গিয়ে এই ধরনের কিছু ছোট ছোট এরকম লাল নীল সবুজ কিছু জিনিস দেখতে পারবা। এইটার নাম হচ্ছে পিক্সেল। এই ছোট জিনিসগুলো, এটা হচ্ছে ইউনিট। এই ইউনিট গুলাই আমাকে কোনো, এই যে আমরা যে জিনিসটা দেখছি এখন মনিটরের মধ্যে, এটা এই ছোট ছোট ইউনিটের সমন্বয়ে গঠিত হয়েছে, এটার নামই হচ্ছে পিক্সেল। কয়টা কালার হয়? তিনটা কালারই হয়, লাল, সবুজ আর নীল। সো এইটা ছবি প্রদর্শনের ক্ষুদ্রতম একক, এইটা মনে রাখবা, পিক্সেল, এই ছোট ছোট জিনিসগুলা। দেন আসো রেজুলেশন। রেজুলেশন বলতে তো আমরা বুঝি যে সূক্ষ্মতা বা কোনটা রেজুলেশন কত ভালো, কত ভালো সেটা। এটা হচ্ছে একটা মনিটরের মধ্যে যত বেশি পিক্সেল থাকবে তার রেজুলেশন তত বেশি। রেজুলেশন পরিমাণ করে হচ্ছে হরাইজন্টাল পিক্সেল ইনটু ভার্টিক্যাল পিক্সেল। আর যত বেশি পিক্সেল থাকবে তার আউটপুট তত বেশি। তোমরা যদি বড় মনিটরে কখনো খেলা দেখো বা কনসার্টে যাও বা বিভিন্ন ধরনের প্রোগ্রামে ওরা বড় মনিটর লাগায়, তোমরা যদি এই মনিটর গুলার খুব কাছে গিয়ে দেখো, দেখবা এরকম ব্লক আছে, এই ব্লক গুলার মধ্যে এই জিনিসটা ফুটে ওঠে। দূর থেকে দেখলে ক্লিয়ার লাগে, সামনে গেলে মনে হয় যে ব্লক 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 ব্লক, অত ভালো লাগে না। তো এই জিনিস হচ্ছে রেজুলেশন। তো এই রেজুলেশন জিনিসটা কি? হরাইজন্টাল পিক্সেল আর ভার্টিক্যাল পিক্সেলের সংখ্যা। এবং এটা মনে রাখবা, রেজুলেশন যত ভালো পিকচার কোয়ালিটি তত ভালো। এটা আমরা নর্মালি কমন সেন্সে ইউজ করি, কোশ্চেনে আসলে কেন জানি প্যাচ লাগাই দিবা, আমার মনে হয় প্যাচ লাগাইও না। থার্ড হচ্ছে ভিডিও কন্ট্রোলার। ভিডিও কন্ট্রোলার, ওই যে একটু আগে যেটা বললাম, আমাদের যে ইন্টারফেস গুলো আছে বা কার্ড আছে, সেই জিনিসটা হচ্ছে ভিডিও কন্ট্রোলার। তুমি কি দিয়ে তোমার মনিটরটা কম্পিউটারের সাথে কানেক্ট করবা? তুমি যদি ভিজিএ দিয়ে কানেক্ট করো, তুমি এক ধরনের রেজুলেশন বা হচ্ছে আউটপুট পাবা। তুমি যদি এইচডিএমআই দিয়ে কানেক্ট করো, আরেক ধরনের রেজুলেশন বা আউটপুট পাবা। তো এটা অনেক রকমের হয়, যেমন ভিজিএ একটা, ভিডিও গ্রাফিক্সের আরেকটা আছে এস ভিজিএ, এটা একবার কোশ্চেনে আসছে আমি দেখছি। সো এটার নাম কি? সুপার ভিডিও গ্রাফিক্স এর, এটা আরো ভালো কোয়ালিটির তোমাকে আউটপুট দিবে। এটা হচ্ছে ভিডিও কন্ট্রোলার। আরেকটা হচ্ছে রিফ্রেশ রেট। রিফ্রেশ রেট কি জিনিস? এই যে পিক্সেল গুলো একটু আগে তোমাদেরকে দেখাইলাম যে মনিটরের মধ্যে এরকম পিক্সেল আছে, এই পিক্সেল গুলো একটু পর পর রিফ্রেশ হয়। সো এই রিফ্রেশ হওয়ার রেট যত বেশি, তোমার মনিটরের পারফরমেন্স তত বেশি ভালো হবে। এইটা সবচেয়ে ভালো বুঝবে যারা অনলাইনে গেম খেলে। কারণ অনলাইনে গেম খেলার সময় আমাদের ডাটাগুলো বারবার কম্পিউটারে রিফ্রেশ হয়। সো যত বেশি রিফ্রেশ হবে ও তত আগে ওর শত্রুরা দেখতে পারবে, ও তত আগে গুলি করতে পারবে। হ্যাঁ, সো এই জন্য রিফ্রেশ রেটটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা যখন মনিটর কিনতে যাবা, মনিটরের মধ্যে লেখা থাকে এটা 60 হার্স, এটা 75 হার্স, অথবা 144 হার্স, এরও বেশি আছে। তো দেখবা সেম মনিটর 144 হার্স হলে দাম অনেক বেশি, 28-30 হাজার টাকা। সো এইটাকে আমরা রিফ্রেশ রেট বলি। দেখো এইটা রিফ্রেশ রেট কম, এই জন্য বোঝা যাচ্ছে। এটা রিফ্রেশ রেট 120 হার্স, কিছুই বোঝা যাচ্ছে না, একদম স্মুথ লাগছে। এই হচ্ছে রিফ্রেশ রেট। এটা হার্স দিয়ে আমরা পরিমাপ করি, হার্স। ওকে, তো এখানে চারটা জিনিস। আচ্ছা, আরেকটা আছে ডট পিচ। ডট পিচ জিনিসটা হচ্ছে এই যে একটু আগে যেটা দেখলাম পিক্সেল, সো একই কালারের, ধরো এটা লাল, এইখানে একটা লাল আছে, এই দুইটা বিন্দুর মাঝামাঝি যে দূরত্ব, সেটার নাম হচ্ছে ডট পিচ। এই ডট পিচ যত ছোট হবে তোমার পিকচার তত বেশি ভালো তুমি দেখতে পারবা। যত ছোট মানে কি, মনিটরের মধ্যে যত ছোট তত বেশি পিক্সেল, যত বেশি পিক্সেল তত ভালো দেখতে পারবা। এই হচ্ছে আমাদের মনিটরের পারঙ্গমতা বা পারফরমেন্স। তাহলে কি কি বললাম? একটা হচ্ছে পিক্সেল, তুমি গিয়ে জিজ্ঞেস করবা কত পিক্সেল দেখতে পারবা। দেন হচ্ছে রেজুলেশন, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল পিক্সেলের পরিমাণ। দেন হচ্ছে ভিডিও কন্ট্রোলার, যে কন্ট্রোলার দিয়ে আমরা আমাদের মনিটরটা কম্পিউটারের সাথে কানেক্ট করি। রিফ্রেশ রেট, সে কতবার রিফ্রেশ করতে পারে সেটার উপর আমাদের মনিটরের পারফরমেন্স ডিপেন্ড করে। এবং ডট পিচ, এটা যত ছোট হবে তত আমাদের মনিটরের আউটপুটটা বাড়বে। ডট পিচ কি জিনিস? একই কালারের দুইটা পিক্সেলের মাঝখানে কোনাকুনি যে দূরত্ব, সেটাকে আমরা বলি ডট পিচ। তো এই হচ্ছে আমাদের মনিটরের পারঙ্গমতা। এইটার অ্যান্সার দাও এখন, যে মনিটরের ক্ষেত্রে কোনটি ছবির সূক্ষ্মতা নির্দেশ করে? কোনটা? রেজলিউশন। ভেরি গুড, ফাইন। এখন আসো আমরা একটু আমাদের প্রিন্টারে যাই। সো প্রিন্টারও একটা বহুল ব্যবহৃত আউটপুট ডিভাইস।
এবং এটা একটা অফলাইন আউটপুট ডিভাইস। অনেক সময় তোমাদের কোশ্চেন থাকে, আগে প্রচুর গ্রুপে এটা আসতো, অফলাইন আউটপুট ডিভাইস বলতে আসলে কি বোঝায়, অফলাইন আউটপুট ডিভাইস জিনিসটা কি। তো অফলাইন আউটপুট ডিভাইস হচ্ছে যে আউটপুট ডিভাইস তোমার এমন একটা জিনিস দিবে যেটার ফিজিক্যাল একটা রূপ আছে, যেটা তুমি একটু ধরতে পারবা, দেখতে পারবা, একটু খাইতে পারবা। সো এটার নাম হচ্ছে অফলাইন আউটপুট ডিভাইস। ধরো মনিটর তোমার একটা আউটপুট দেখাচ্ছে, ওটা তুমি খাইতে পারবা না, না? বাট প্রিন্টার তোমার একটা কাগজ বাইর করে দিবে, চাইলে এটা তুমি খাই ফেলতে পারো, কোনো সমস্যা নাই। তো এইটারে আমরা বলি অফলাইন আউটপুট ডিভাইস, যে আউটপুট ডিভাইসটা তুমি খাইতে পারবা বা তুমি ধরতে পারবা, সো এটাকে আমরা বলি অফলাইন আউটপুট ডিভাইস। এইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে প্রিন্টারের রেজুলেশন মাপা হয় ডিপিআই দিয়ে, ডটস পার ইঞ্চ। এইটা হচ্ছে প্রিন্টারের রেজুলেশন বা কম্পিউটারের আউটপুট কোয়ালিটি মাপার একক। এটা মনে রাখবা, প্রিন্টারের আউটপুট মাপি কিভাবে, রেজুলেশন মাপি ডিপিআই দিয়ে। এটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ প্রিন্টার। সবকিছু কেন জানি কাইটা গেছে বুঝলাম না। সো প্রিন্টার নরমালি দুই রকমের হয়, একটা হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার আর হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টারকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লাইন প্রিন্টার আর একটা হচ্ছে সিরিয়াল প্রিন্টার। এগুলো একবারে তোমার ক্লাস, তোমার পরীক্ষায় আসবে না যে রাইট ডাউন দ্য ক্লাসিফিকেশন অফ প্রিন্টার, বাট তোমার এগুলো জানা থাকতে হবে। আর লাইন প্রিন্টার হচ্ছে আহ দুই রকমের, একটা হচ্ছে চেইন প্রিন্টার আর একটা হচ্ছে ড্রাম প্রিন্টার। আর সিরিয়াল প্রিন্টার দুই রকমের, একটা হচ্ছে ডেইজি হুইল আর একটা হচ্ছে ডট ম্যাট্রিক্স। আর নন ইম্প্যাক্ট প্রিন্টার হচ্ছে আমরা যেগুলো নর্মালি বেশি ইউজ করি, লাইক লেজার, ইনজেক্ট, থার্মাল, ইনস্ট্যান্ট পাওয়ার, এগুলো হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। পার্থক্য হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টারে দেখবা গট 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 আওয়াজ হয়। কোনগুলো আমি তোমার বলি, মাঝে মাঝে সরকারি অফিসে বা হচ্ছে আহ টিকিট কাটতে গেলে দেখবা একটা সাদা একটা হলুদ একসাথে কাগজ বের হয়, দেখবা যে গট 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 করে আওয়াজ হয়। সো ওইটার নাম হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার। ওটা কাগজের মধ্যে ঘষে ঘষে প্রিন্ট করে, এই জন্য আওয়াজ হয়। নন ইম্প্যাক্ট প্রিন্টার নর্মালি কাগজের সাথে তার স্পর্শ হয় না, এই কারণে আওয়াজটা কম হয়, শব্দ হয়, এটা তো বুঝতেই পারতেছো। এগুলা এক্সাম্পলও দেওয়া আছে একটু আগে যেগুলা দেখলাম। ইম্প্যাক্ট প্রিন্টার হচ্ছে ডট ম্যাট্রিক্স বা লাইন প্রিন্টার, আর নন ইম্প্যাক্ট হচ্ছে আমাদের ইনজেক্ট, লেজার, থার্মাল প্রিন্টার, এগুলো হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। তো ইম্প্যাক্ট প্রিন্টার এই যে এখানে আবার বলা আছে, এটা মূলত দুই ভাগে, লাইন প্রিন্টার আর সিরিয়াল প্রিন্টার। লাইন প্রিন্টারকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, চেইন আর ড্রাম, সিরিয়ালকে ডট ম্যাট্রিক্স আর ডেইজি হুইল। লাইন প্রিন্টার দেখো ওই যে যেটা বললাম একটু আগে, এই ধরনের পেজের মধ্যে হচ্ছে তোমার প্রিন্ট হয়, এবং এইটার আমরা গতিকে প্রকাশ করি লাইনস পার মিনিট। নামই লাইন প্রিন্টার, তার মানে ও এক মিনিটে কয়টা লাইন প্রিন্ট করতে পারে সেটাকে আমরা বলি এলপিআই, লাইন পার মিনিট। এবং এটা হচ্ছে তোমার ইম্প্যাক্ট প্রিন্টার গুলোর মধ্যে সবচেয়ে দ্রুত গতি, সে প্রতি মিনিটে 200 থেকে 3000 লাইন প্রিন্ট করতে পারে। এই সংখ্যাটা হয়তো অনেক বই অনেক রকম থাকতে পারে, এটা ইম্পর্টেন্ট কিছু না, এটা মনে রাখো 200 থেকে 3000, এটা মোটামুটি আমি দেখছি পারফেক্ট আছে। 200 থেকে 3000 লাইন সে প্রতি মিনিটে প্রিন্ট করতে পারে। সিরিয়াল প্রিন্টার, এটা যেহেতু সিরিয়ালি প্রিন্ট করে, তার মানে সে কি একটার পর একটা ক্যারেক্টার প্রিন্ট করে। সো এই জন্য এটাকে আমরা সিপিএস বা ক্যারেক্টার পার সেকেন্ড এই এককে আমরা প্রকাশ করি। So, যেমন ডট ম্যাট্রিক্স এবং ডেইজি হুইল, সেটা আমরা সিপিএস এ প্রকাশ করি। তো ডট ম্যাট্রিক্স দেখো, এটা হচ্ছে ডট ম্যাট্রিক্স। ডট ম্যাট্রিক্স এর ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে এটা দেখো, এটা হচ্ছে তুমি ডট ম্যাট্রিক্স এই প্রিন্টারটা যদি উপর থেকে খুলে ফেলো বা কেটে ফেলো, তুমি ভিতরে এই টাইপস এর একটা জিনিস দেখবে, এখানে কিছু স্টিক থাকে বা পিন থাকে, এটার পিন লেখে, কোশ্চেনের মধ্যে পিন আসে, কিছু পিন থাকে। এই পিনগুলো কি করে দেখো, এই যে কালি ছাড়ছে দেখছো, ড্রপ ও ছাড়ছে, একটা লেখা উঠছে, এই হচ্ছে কাহিনী। তো পরীক্ষা অনেক সময় থাকে যে ডট কোন টাইপস প্রিন্টারে পিন থেকে কাগজের মধ্যে কালি স্প্রে করা হয়, তো কোনটায়, ডট ম্যাট্রিক্স প্রিন্টারে এই স্টিক গুলা কালি, এই একটা রিবন থাকে, এই যে এখানে একটা রিবন আছে, এই রিবনের উপরে সে কালি স্প্রে করে তোমার যে জিনিসটা ছাপাতে চাচ্ছ সেটা ছাপাই দিবে। প্রতি সেকেন্ডে অলমোস্ট 300 ক্যারেক্টার সে ছাপতে পারে, এটা মনে থাকবে তো। ডট ম্যাট্রিক্স প্রিন্টারে কি পিন কালি স্প্রে করে, এটা মনে রাখবা কিন্তু। নেক্সট আসো ডেইজি হুইল। ডেইজি হুইলের মধ্যে ক্যারেক্টার গুলা আমরা যে জিনিসগুলো ছাপাতে চাই, ধরো এ বি সি ডি সবকিছু এই ধরনের গোলাকার ওয়েতে সাজানো থাকে, এটা দেখতে ডেইজি ফুলের মতো, এই জন্য এটার নাম হচ্ছে ডেইজি হুইল প্রিন্টার। তোমরা কেউ যদি টাইপরাইটার দেখে থাকো, টাইপরাইটারেও দেখবা ওখানে কি হয়, এরকম স্টিক আছে, তুমি যখন চাপ দাও এটা গিয়ে একটা খট্টাস করে একটা বাড়ি খায়। সিমিলারলি এটাও এরকম, তুমি যে অক্ষরটা ছাপাতে যাচ্ছ ও এটা আসে, এটা হচ্ছে হ্যামার, ও একটা বাড়ি দেয়, এখানে একটা লেখা ছাপা হয়। এটা হচ্ছে ডেইজি হুইলের আহ কাজ করার পদ্ধতি। ওকে, আচ্ছা, তাহলে এইগুলো ছিল কি, এই যে ডট ম্যাট্রিক্স, লাইন প্রিন্টার, সিরিয়াল প্রিন্টার, এগুলো ছিল আমাদের ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টার মানে ধাক্কা লাগে।
এখন আসলে নন ইনপেক প্রিন্টার যেগুলো আমরা খুব বেশি ইউজ করি, যেমন ইনজেক্ট, থার্মাল, স্থির বিদ্যুৎ বা লেজার প্রিন্টার, এগুলো আমরা খুব বেশি ইউজ করি। ওগুলো এখন খুব একটা ইউজ হয় না। ইনজেক্ট প্রিন্টার আমরা বাসা বাড়িতে নর্মালি যেটা ইউজ করি সেটার নামই হচ্ছে ইনজেক্ট প্রিন্টার। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে ইনজেক্ট প্রিন্টার কি করে, সে চার্জযুক্ত তরল কালি, লিকুইড কালি সে কাগজের উপর স্প্রে করে, চার্জযুক্ত, এটার মধ্যে চার্জ থাকে, এবং প্রিন্টারের ভিতরেই সে কি করে, ওখানে একটা তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট হয়, এবং এই তড়িৎ ক্ষেত্র কি করে, সে তোমার কাগজের মধ্যে তুমি যে জিনিসটা ছাপাতে চেয়েছো, ধরো আমি ছাপাতে চেয়েছি ওখানে সাজ্জাদ লেখা উঠবে, সো সে ওই তড়িৎ ক্ষেত্র এই জিনিসটা সাজায় সে এই জিনিসটাকে ফুটায় তুলে। এইটার নাম হচ্ছে ইনজেক্ট প্রিন্টার। এখানে কি করে, স্প্রে করে, চার্জযুক্ত তরল কালি কাগজের উপর স্প্রে করে। কোন প্রিন্টারে? ইনজেক্ট প্রিন্টারে। মনে থাকবে তো, ইনজেক্ট প্রিন্টারে চার্জযুক্ত তরল কালি কাগজের উপর স্প্রে করা হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা। নেক্সট হচ্ছে লেজার প্রিন্টার। যত ধরনের প্রিন্টার আছে সবচেয়ে হাই কোয়ালিটির প্রিন্টার হচ্ছে এই লেজার প্রিন্টার। লেজারের পূর্ণরূপটা এটা অনেক জায়গায় লাগে, তো অন্যান্য সাবজেক্টে বিজ্ঞানের মধ্যেও আছে, পড়ে নিবা। কে আবিষ্কার করছে? হ্যারল্ড মাইম্যান। সবচেয়ে দ্রুতগামী এবং উন্নত মানের প্রিন্টার। এইখানে কালিগুলা কিন্তু লিকুইড কালি না, এখানে টোনারের মধ্যে কিছু গুঁড়া পাউডার কালি, ওইটা হচ্ছে কার্বন কণা বা গুরু কালি পাউডার, ওইটা এই টোনারের মধ্যে থাকে। কি করা হয়, টোনারের ভিতরে দিয়ে যখন কাগজ যায় তখন সে এই কালি গুঁড়াগুলা সেই কাগজের উপর দিয়ে দেয়, এবং লেজারের তাপে এগুলা পার্মানেন্টলি তোমার এখানে অক্ষর হিসেবে পার্মানেন্টলি সেট হয়ে যায়। তো এই হচ্ছে সিস্টেম। এটার গতি, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, পেজ পার মিনিট, পিপিএম গতিতে মাপা হয়, পিপিএম, পার পেজ পার মিনিট, এক মিনিটে কত পেজ প্রিন্ট করতে পারে। নেক্সট আসো প্লটার। প্লটারও কাইন্ডস অফ প্রিন্টার। এটা তো বড় বড় পেজ বা বড় বড় ম্যাপ এগুলা প্রিন্ট করার জন্য আমরা এই প্লটারটা ইউজ করি। এই যে এটা একটা হচ্ছে প্লটার, বড় বড় জিনিস, এটা ভিতরে একটা কলমের মতো কলম থাকে ধরো একটা, ও এখানে এগুলো আঁকে নির্দেশ অনুযায়ী, কম্পিউটারের নির্দেশ অনুযায়ী ও আঁকে। নর্মালি আর্কিটেকচারাল ডিজাইন, পলিসাইন, বিলবোর্ড, মানচিত্র এগুলো প্রিন্ট করার জন্য প্লটার ব্যবহার করা হয়। প্রশ্ন থাকতে পারে প্লটার কয় রকমের হয়? প্লটার দুই রকমের হয়, একটা হচ্ছে ফ্ল্যাট বেড প্লটার আর একটা হচ্ছে ডাম্প প্লটার। ফ্ল্যাট বেড মানে কি, তো তোমার টেবিল এটার ফ্ল্যাট, তো এটার মধ্যে কলম এদিকে ঘুরে ঘুরে ড্র করবে, এটা হচ্ছে ফ্ল্যাট বেড। আর ড্রাম হচ্ছে একটা ড্রামের মধ্যে, যে এখানে ড্রামের মধ্যে থাকে ওইখানে কলমটা যা শুধু হরাইজন্টালি মুভ করে, আর ড্রামের কাগজটা আট পিস করে করে ড্র করা হয়। এই দুই ধরনের প্লটার ইউজ করা হয়। প্লটার কি, একটা আউটপুট ডিভাইস, তোমাকে একটা আউটপুট দিবে। এই জন্য কোশ্চেন করছিলা যে আউটপুট ডিভাইস, প্লটার কি ডিভাইস? প্লটার হচ্ছে একটা আউটপুট ডিভাইস। প্লটার আর প্রিন্টার একই জিনিস, প্রিন্টার ছোট জিনিস প্রিন্ট করে, প্লটার বড় জিনিস প্রিন্ট করে। এখন আসো ইনপুট আউটপুট ডিভাইস, যেমন টাচ স্ক্রিন, মডেম, নেটওয়ার্ক কার্ড, অডিও কার্ড, হেডসেট, ডিজিটাল ক্যামেরা, এগুলো হচ্ছে একই সাথে ইনপুট এবং আউটপুট দুইটাই দেয়। সো এটা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস। এখানে এই দুইটা জিনিস একটু পরে নিও, আমার কঠিন কিছু না। টাচ স্ক্রিন, এখানে একটা ইলেকট্রনিক ভিজুয়াল ডিসপ্লে থাকে যেখানে তোমার টাচ শনাক্ত করতে পারে, হ্যাঁ, আচ্ছা, একই সাথে নির্দেশ নেয় এবং ফলাফল প্রকাশ করে, যেমন স্মার্টফোন, ট্যাবলেট, এখন তো হচ্ছে টাচ কম্পিউটারও পাওয়া যায়। সো এগুলো হচ্ছে টাচ স্ক্রিন। আর এটা হচ্ছে ডিজিটাল ক্যামেরা। তো ডিজিটাল ক্যামেরা কি করে, আমাদের আমরা ছবি তুলতে পারি, আগে যে আমরা ফিল্ম ইউজ করতাম সেই ফিল্মের পরিবর্তে সে তার মেমোরির মধ্যেই আমাদের ছবিগুলোকে ধারণ করে, এবং এটা আমরা মেগাপিক্সেল এককে আমরা ছবির সাইজটা বলি, তাই না? পরিমাপের একক হচ্ছে মেগাপিক্সেল, যে একটা কত মেগাপিক্সেলের ক্যামেরা। এবং এইখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা জিনিস, যে ডিজিটাল ক্যামেরাতে ইমেজ সেন্সর হিসেবে কি ইউজ করা হয়, একটা হচ্ছে সিসিডি আর একটা হচ্ছে সিএমওএস। এই দুইটা খুব ভালো করে পড়বা, যে ডিজিটাল ক্যামেরায় ইমেজ সেন্সর হিসেবে চার্জ কাপল ডিভাইস এবং সিএমওএস কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, এই দুইটা ইউজ করা হয়, বুঝছো? তো এটা হচ্ছে তোমাদের ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি, আর এটা মোবাইল ক্যামেরায় তোলা ছবি। দুইটাই জনি ডিপ ও বাংলাদেশে আসছিল লুকায়া, তখন কে জানে ছবি তুলছে। ওকে ফাইন, তাহলে আমাদের মোটামুটি এই যে পেরিফেরাল আমরা যে পড়লাম, আহ আরে বাবা শেষ হয় না কেন, এই যে কম্পিউটারের পেরিফেরালস, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস এবং ইনপুট আউটপুট ডিভাইস, এই জিনিসগুলো কিন্তু আমরা পড়ে ফেললাম। ইনপুট ডিভাইসের মধ্যে আমরা কিবোর্ড পড়ছি, মাউস পড়ছি, এরপরে হচ্ছে আর কি বললাম ইনপুট ডিভাইসের মধ্যে, আরো অনেক কিছু পড়ছি তাই না, ওয়েব ক্যাম, লাইট প্যান, এগুলো আরো অনেক কিছু পড়ছি। মেইনলি কিবোর্ড মাউস এগুলো বেশি ইম্পর্টেন্ট। আউটপুট ডিভাইসের মধ্যে আমরা পড়ছি হচ্ছে মনিটর, তারপর ও, আচ্ছা এই যে এগুলো পড়ছি, এগুলো খুব ইম্পর্টেন্ট, ওএমআর, ওসিআর, এমআইসিআর, হ্যাঁ, এগুলো ইনপুট ডিভাইস।
দেন আমরা মনিটর দেখলাম, মনিটর কেনার জন্য তোমার কোন কোন জিনিস মাথায় রাখতে হবে এগুলো বলে দিলাম। পিক্সেল, রেজুলেশন, ভিডিও কন্ট্রোলার, রিফ্রেশ রেট এবং ডট পিস। তারপরে প্রিন্টার পড়ছি আমরা, ধাক্কা প্রিন্টার, ইম্প্যাক্ট প্রিন্টার। নন ইম্প্যাক্ট প্রিন্টার মানে হচ্ছে, ইম্প্যাক্ট প্রিন্টার যদি ধাক্কা প্রিন্টার হয়, নন ইম্প্যাক্ট কি হবে? ওকে, সো আমাদের মোটামুটি পেরিফেরালস টা শেষ। খুব ভালো একটা আহ গেল। আমাদের লাস্ট টপিকে আমরা চলে আসছি। তো এখন একটু মাথা ঠান্ডা করো সবাই, হ্যাঁ, একটা মিনিট একটু মাথা ঠান্ডা করো। এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো, সেটা হচ্ছে কম্পিউটারের মেমোরি। আমাদের যে কম্পিউটার সবকিছু কিভাবে মনে রাখে, এই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। এখান থেকে খুব কনফিউজিং কোশ্চেন হয়, তবে কোনোটাই কনফিউজিং না, সবটাই সহজ। হুদাই তোমরা কনফিউশনে পড়ে যাও। সো এটা আমরা একটু আস্তে ধীরেই যাই, আমাদের শেষ মোটামুটি আর 15-20টা স্লাইড, হয়তো সর্বোচ্চ 20 মিনিট লাগবে। ওকে, আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসগুলো পড়লাম, তো এগুলা নিয়ে মোটামুটি ক্লিয়ার তো নাকি? আসো আমরা শুরু করি, হ্যাঁ। সো কম্পিউটারের মেমোরি, মেমোরি জিনিসটা কি? তোমাদের মাথায় যেরকম মেমোরি আছে, তুমি এখন বলতেছো ভাই মাথায় কিছু নাই, ভুলে গেছি। সো এটা হচ্ছে মেমোরি। মেমোরি যে জিনিসটা তথ্য ধারণ করে, সেটাকে মেমোরি বলে। কম্পিউটার কোনো কিছু বলে না, অর্থাৎ তুমি যে জিনিসটা দিবা ও সেভ করে রাখবে, ও মনে রাখবে। আর সুস্থ মানুষের বৈশিষ্ট্য হচ্ছে, ও একটা জিনিস পড়লে ও ভুলে যাবে, এটা হচ্ছে সুস্থ মানুষের মেমোরি। পড়লে ও ভুলে যায়। দেখো মেমোরি থেকে কত কোশ্চেন আসছে। কোন মেমোরির অ্যাক্সেস টাইম কত, এক ওয়ার্ড কত বিট, কোনটি নন ভোলাটাইল মেমোরি, কোনটা প্রাইমারি মেমোরি, কোনটা কোন ম্যাটেরিয়ালস দিয়ে মেমোরি বানানো হয়েছে, ডাটা উত্তোলনকে কি বলে, কপি করা ডাটা কোথায় থাকে, স্মৃতিশক্তিকে কি বলে। দেখছো কত কোশ্চেন হচ্ছে, প্রায় প্রত্যেক বছরই এখান থেকে কোশ্চেন থাকে। সো এটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। ওকে, এখন আর কমেন্ট টমেন্ট করিও না, একটু পরে গল্প টল্প শোনাবো নি, তখন দেখো। এখন একটু মনোযোগ দাও সবাই, এখন একটু মনোযোগের সময়, এখন আর হচ্ছে কমেন্ট টমেন্ট করে টাইম নষ্ট করিও না। দেখো কম্পিউটারের মেমোরি জিনিসটা কি? কম্পিউটার মেমোরি হচ্ছে সে বিভিন্ন ডাটা সে ধারণ করে, এটা হচ্ছে কম্পিউটার মেমোরি। এবং কম্পিউটার মেমোরি এটা সিপিইউর একটা অংশ, হ্যাঁ। এবং এই জিনিসটা ইম্পর্টেন্ট বল করে দিচ্ছি, সেটা হচ্ছে নর্মালি আমাদের যে মেমোরি গুলা, এগুলো অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর সিলিকন চিপ দিয়ে এগুলা বানানো হয়। এবং শুধুমাত্র কিন্তু সেমিকন্ডাক্টর সিলিকন চিপ দিয়ে মেমোরি হয় ব্যাপারটা এরকম না, নানান রকমের মেমোরি আছে, আমরা একটু পরে দেখবো। মেইনলি এইটা, হ্যাঁ, বিশেষ করে আমাদের যে প্রাইমারি মেমোরি যেগুলা, সেগুলা এই অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর সিলিকন চিপ দিয়েই হয়। এখন আসো আমরা যদি একটু ডিপে যাই, তুমি যদি কম্পিউটারের যে মেমোরি, এটাতে যদি তুমি জুম করতে করতে যদি ভিতরে ঢুকে যাইতে পারো, তো একটা সময় গিয়ে দেখবা যে ভিতরে শুধু এক আর শূন্য, এক আর শূন্য আছে। একটু পরে এই কনসেপ্টটা চেঞ্জ করে দিব, বা এখনই করে দেই। সেটা হচ্ছে এই জিনিসটাকে আমরা কি বলি, এক আর শূন্যকে আমরা বলি বিট। তো এটা বাইনারি ডিজিটের বাই আর ডিজিটের টি, এই দুইটা থেকে বিট আসছে, এবং 0 এবং 1 প্রত্যেকটাকে এক একটা বিট বলা হয়। 1 একটা বিট, 0 একটা বিট। এবং এইটা হচ্ছে মেমোরির ধারণ ক্ষমতার ক্ষুদ্রতম একক। এই জায়গায় একটা কনফিউশন দূর করে দেই। যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে মেমোরির ধারণ ক্ষমতার ক্ষুদ্রতম একক কোনটি, ধরো সেখানে বিট আছে, বাইট আছে, আরো কিছু আছে, তো অ্যান্সার হবে বিট। যদি কোনো কারণে বিট নাই, কিলো বিট আছে, কিলো বাইট আছে, বাইট আছে, আর অন্য কিছু আছে, তাইলে অ্যান্সার হবে কিলো বাইট। যদি বিট থাকে অ্যান্সার বিট দিবা, আর যদি কিলো বাইট থাকে তাহলে কিলো বাইট দিবা। যদি বিট না থাকে, হ্যাঁ, কি বললাম, বিট থাকলে অ্যান্সার হবে বিট, আর যদি বিট না থাকে তাহলে, যদি কিলো বাইট থাকে তাহলে অ্যান্সার করবে কিলো বাইট। ওকে, সো এটা হচ্ছে আমাদের তথ্য পরিমাপের মৌলিক একক এবং ক্ষুদ্রতম একক বিট। সো বিট এটা আবিষ্কার করছে কে? জন উইল্ডার টুকি, আর নামকরণ করছে হচ্ছে ক্লাউড শ্যানন। এবং সবসময় মনে রাখবা, বিট প্রকাশ করা হয় ছোট হাতের বি দিয়ে, বিট। এবং তথ্য এবং ওয়ার্ডের পরিমাপ করা হয় বিট এককে। এখন আসো আরেকটা খুব মজার জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করি, সেটা হচ্ছে বিট জিনিসটা আসলে কি। কম্পিউটারের ভিতরে কি এই 1 আর 0 কি আসলেই চলাচল করে? কম্পিউটারের ভিতরে কি 1 আর 0-র জন্য জায়গা আছে যে সবকিছুতে আসলে 1 আর 0 থাকে? ব্যাপারটা আসলে এরকম না। 1 আর 0 দিয়ে আমরা যে জিনিসটা বুঝাই, সেটা হচ্ছে এটা কাইন্ডস অফ সিগন্যাল বা ভোল্টেজ। 0 দিয়ে আমরা বুঝাই হচ্ছে লোয়ার ভোল্টেজ, 1 দিয়ে বুঝাই আমরা হায়ার ভোল্টেজ। আমাদের কম্পিউটার ভিতরে এরকম অনেক ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর ছোট ছোট ক্যাপাসিটর আছে। এই ক্যাপাসিটর গুলা চার্জ দিয়ে ফুল থাকে, তখন এটার আমরা ধরি 1। আর যদি চার্জ না থাকে সেটারে আমরা ধরি 0।
এটা তুমি অন অফ এর সাথে তুলনা করতে পারো, বা ট্রু ফলস এর সাথে তুলনা করতে পারো। ব্যাপারটা কি, অনেক লাখ লাখ কোটি কোটি এই ধরনের ব্লক আছে, ব্লকের মধ্যে এই ধরনের ক্যাপাসিটর আছে। সো আমরা যে বলতেছি 1010, এর মানে হচ্ছে এই ক্যাপাসিটরটার মধ্যে চার্জ ফুল, এটাতে চার্জ নাই, এটাতে চার্জ ফুল, এটাতে চার্জ নাই। এই হচ্ছে আমাদের বাইনারি ডিজিটের একদম লাস্ট কথা, যে ওখানে কি আছে, ক্যাপাসিটরে চার্জ আছে নাকি চার্জ নাই। বা এখানে ইলেকট্রনও আসতে পারে, আমি তোমাদের এখন অত গভীরে নিচ্ছি না, এখানে ইলেকট্রনের ব্যাপার আছে। সো তোমরা ধরো এই জিনিসটাই দেখো, তার মানে আমাদের কম্পিউটারের ভিতরে এই ছোট ছোট যে ক্যাপাসিটর গুলা, ওর মধ্যে চার্জ আছে নাকি নাই সেটা দিয়েই, এই যে এখন তুমি যে স্ক্রিনের মধ্যে আমার লেখাগুলা দেখতে পাচ্ছ, আমি যে কথা বলছি এগুলো শুনতে পাচ্ছ, এগুলো কি হচ্ছে সব খুব কমপ্লেক্স ডিজাইনে, এই যে একটাতে চার্জ আছে একটাতে চার্জ নাই, এইটাই হচ্ছে মেমোরি। তো তোমাদের বলছিলাম যে মেমোরি কিভাবে কাজ করে, আমি জাস্ট একটা ছোট একটা এক্সাম্পল দেই। ধরো তোমরা কালকের ক্লাসে লজিক গেট পড়বা, আরিফিন ভাই তোমাদের এই ক্লাসটা নিবে। সো আচ্ছা থাক, এখন আর এটা প্যাচ লাগাবো না, পরে 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 টাইম পেলে এটা একটু পরে বলবো। আচ্ছা দেখো, সো বাইট বাইট হচ্ছে 8 বিট, 8টা বিট একসাথে হয়ে একটা বাইট গঠন করে বাইট। সো ইট বিট রিপ্রেজেন্ট এ সিগন্যাল, একটা বিট মানে 1 বা 0, এগুলো একটা সিগন্যাল ডিনোট করে। আর এক বাইট একটা ক্যারেক্টার ডিনোট করে, একটা ক্যারেক্টার। ধরো তুমি এ লিখবা, এই এ লেখার জন্য তোমার মিনিমাম 8 বিট লাগবে বা 1 বাইট লাগবে। বোঝা গেছে? সো 8 বিট মিলে হয় একটা বাইট। সো এক বাইটের ডেটাকে বলা হয় অক্টেট, অক্টেট মানে তো বুঝতে পারতেছো 8, যেহেতু 8 বিট দরকার হয়। এবং এইটাও মনে রাখবা, বাইটকে প্রকাশ করা হয় বড় হাতের বি দ্বারা। বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক হচ্ছে বাইট। সো এই যে এখানে আমি লিখে দিছি যে বিট পার সেকেন্ড যদি বিট হয় তাহলে ছোট হাতের বি, বাইট হইলে বড় হাতের পি, এটা কিন্তু মনে রাখবা, বিপিএস। আর একটা হচ্ছে এটা এটা সরি, এটা ভুল হয়েছে, এটা বিপিএস হবে, বাইট পার সেকেন্ড। এটা অবশ্যই ভুল ভুল করবা না। এখন আসো মেমোরি অ্যাড্রেস। মেমোরি অ্যাড্রেস কি জিনিস, আমাদের এই কম্পিউটারে যে মেমোরি, সে তো তার ডাটাগুলা বিভিন্ন জায়গায় সংরক্ষণ করে রাখে বিভিন্ন লোকেশনে। ধরো তোমার হচ্ছে একটা লাইব্রেরি আছে, তোমার অনেকগুলো বই আছে, তো তুমি বইগুলো কি করো, বিভিন্ন জায়গায় সাজায় রাখো। সো এই জিনিসটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস, কোন খোপে বা কোন সারিতে কোন জায়গায় তুমি তোমার বইটা রাখছো, সেইটাকে যদি আমরা অ্যাড্রেস দিয়ে ডিনোট করি সেটাকে আমরা বলবো মেমোরি অ্যাড্রেস। তো মেমোরি অ্যাড্রেস কি, তোমার এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে লাইক হচ্ছে তোমার একটা বই, তুমি বইটা খুঁজে বের করতে চাও, তো সেইটাকে আমরা বলি হচ্ছে রিড অপারেশন। তার মানে কম্পিউটারের মেমোরি থেকে কোনো ডাটা খুঁজে বের করা, সেটাকে বলা হয় রিড অপারেশন। আর নতুন কোনো কিছু রাখা, সেটাকে বলা হয় রাইট অপারেশন। বোঝা গেছে জিনিসটা? তুমি কোনো একটা অ্যাড্রেস খুঁজে বের করতেছো, বা অ্যাড্রেস থেকে তুমি একটা জিনিস বের করছো, কোনো তথ্য, সেটাকে আমরা বলি রিড। আর নতুন করে কোনো তথ্য রাখাকে আমরা বলি রাইট অপারেশন। এখানে আরো দুইটা টার্ম আমি যোগ করে দিয়েছি, একটা হচ্ছে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং জিনিস হচ্ছে, ধরো তোমার এই সেলফের মধ্যে অনেকগুলা খোপ আছে, তো তুমি একটা নতুন বই, ধরো আলালসের আইসিটি বইটা এখানে রাখবা। তো তোমার একটা খাতা আছে, খাতার মধ্যে লিখে রাখলা আলালের বই, এটা সবার উপরের খোপ, ধরো এটা 1 নাম্বার খোপের, 1 নাম্বার খোপের 4 নাম্বার বক্সের মধ্যে আছে। তো এইটাকে আমরা বলি ইন্ডেক্সিং। আর এইটাকে খুঁজে বের করার সময় ইন্ডেক্সিং দেখে তুমি সরাসরি এখান থেকে খুঁজে বের করা, এটাকে আমরা বলি অ্যাড্রেসিং। তো এইটাও একটু মনে রাখবা, ঠিকানা লিখে রাখাকে আমরা বলি ইন্ডেক্সিং, আর ওই ঠিকানা দেখে খুঁজে বের করাকে বলি অ্যাড্রেসিং। এই তিনটা জিনিস মনে রাখবা। 1 বাইট সমান 8 বিট বা 1 ক্যারেক্টার। 1 নিবল মানে হচ্ছে হাফ বিট, হাফ বাইট মানে 4 বিট। 2 বাইট মানে 16 বিট। একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড হওয়ার জন্য কি লাগে, দুইটা শব্দ লাগে, এই জন্য কত বিট লাগবে, মিনিমাম 16 বিট লাগবে। এটা হচ্ছে মেমোরি ক্যাপাসিটি। এটা তো তোমরা সবাই জানো, যেমন 1 কিলো বাইট ইজ ইকাল টু হচ্ছে 1024 বাইট। 1 মেগাবাইট মানে হচ্ছে 1024 কিলোবাইট। এগুলো একটু দেখে নিবা, এইটার সিরিয়ালটা মনে রাখবা, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, হেক্সা, জেটা, ইয়ট্টা। এই পর্যন্ত মনে রাখলেই মোটামুটি চলবে, যে কোনটার পরে কোনটা। অনেক সময় কোশ্চেন থাকে যে নিচের কোন ধারাটি ঠিক আছে, লেখা থাকলো পেটা, টেরা, গিগা, মেগা, তাহলে এটা তোমার বুঝতে হবে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। আমরা যদি 10 বেজ আকারে দেখাই তাহলে সেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। যেমন 1 মেগাবাইট মানে হচ্ছে 10⁻6 বাইট, 1 টেরাবাইট মানে হচ্ছে 10⁻12 বাইট। এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু মুখস্থ করার কিছু নাই, একবার দেখলেই তুমি মনে রাখতে পারবা। আহ এটা একটু দেখে নিও, এখানে আহামরি তেমন কিছু নাই। আচ্ছা এখন আসো ওয়ার্ড।
ওয়ার্ড জিনিসটা কি, একটা শব্দের মধ্যে মোট কতগুলা বিট আছে সেটাকে আমরা বলি শব্দ দৈর্ঘ্য। সো যেমন একটা ক্যারেক্টার মানে হচ্ছে 8 বিট, একটা ওয়ার্ড 2টা ক্যারেক্টার লাগবে মিনিমাম, এই জন্য 16 বিটস। একটা ডাবল ওয়ার্ড মানে টোটাল 4টা, ডাবল ওয়ার্ড মানে 2টা শব্দ, তার মানে 32 বিট লাগবে। আর কোয়াড মানে হচ্ছে 4, তার মানে সেখানে 64 বিট লাগবে। আচ্ছা, এই জিনিসটা বলছিলাম যে সবকিছুই শুধুমাত্র অর্ধপরিবাহী সিলিকন দিয়ে তৈরি হয় না। এর সাথে দেখো অর্ধপরিবাহী কোনগুলা, র্যাম আর রোম হচ্ছে অর্ধপরিবাহী মেমোরি। কিছু আছে ম্যাগনেটিক মেমোরি, যেমন হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, ম্যাগনেটিক ট্যাপ, এগুলো হচ্ছে আমাদের ম্যাগনেটিক মেমোরি, ম্যাগনেটিক কোর ইউজ করা হয়। আর একটা হচ্ছে অপটিক্যাল মেমোরি, যেমন সিডি, ডিভিডি, ব্লুরে ডিস্ক, এগুলো হচ্ছে অপটিক্যাল। ওই যে সিডি ডিভিডি তো দেখছো আগে আমরা যেগুলো খুব বেশি ইউজ করতাম, এগুলো অপটিক্যাল মেমোরি। এইটা একটু মনে রাখবা বা এটা একটু ভালো করে দেখবা যে কোনটা কোন টাইপস এর উপাদান দিয়ে গঠিত। এখন যদি আমরা একটু ক্লাসিফিকেশনে যাই, এই ক্লাসিফিকেশন পড়লেই আজকে আমাদের শেষ। সেটা হচ্ছে মেমোরি নরমালি আমরা 3 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি, আর একটা হচ্ছে ইন্টারনাল মেমোরি। প্রাইমারি মেমোরি কোনটা, যেইটা জাস্ট সিপিইউ এর সাথে কানেক্টেড থাকে, সিপিইউ সব কাজ করার জন্যই যে মেমোরিটা ইউজ করে তার নাম হচ্ছে প্রাইমারি মেমোরি। এটার আরেকটা নাম হচ্ছে সেমিকন্ডাক্টর মেমোরি। নরমালি র্যাম এবং রোম, এই দুইটা হচ্ছে আমাদের মেইন মেমোরি, র্যাম এবং রোম। এই দুইটাই সিলিকন্ডাক্টর দিয়ে বানানো হয়, এজন্য এটা খুব ফাস্ট। এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মেইন মেমোরির অবস্থান কোথায় কোথায়, মাদারবোর্ডে, বাট মাইক্রোপ্রসেসরের বাইরে। কোন জায়গায়, মাইক্রোপ্রসেসরের বাইরে। আমরা অনেক সময় মনে করি রোম মনে হয় মাইক্রোপ্রসেসরের ভিতরে থাকে, না, রোম কিন্তু মাদারবোর্ডের মধ্যে এরকম একটা লাগানো থাকে, আমি ছবি তোমরা সার্চ করলেই পাবা। সো মাইক্রোপ্রসেসরের বাইরে থাকে, মাদারবোর্ডে থাকে বাট মাইক্রোপ্রসেসরের বাইরে থাকে, র্যাম এবং রোম দুইটাই। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রধান বা ইন্টারনাল মেমোরি। সো দুই প্রকার আমরা একটু আগে বললাম, একটা হচ্ছে র্যাম, এটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর এটা হচ্ছে রোম, রিড অনলি মেমোরি। এবং এটা কিন্তু একটা কম্পিউটারের অত্যাবশ্যকীয় অংশ। তোমার কম্পিউটারে যদি র্যাম না থাকে তোমার কম্পিউটার কিন্তু অনই হবে না। নর্মালি আমাদের এই ঘটনা ঘটে, দেখা যায় কম্পিউটার খুলে পরিষ্কার করার পরে কম্পিউটার আর অন হয় না, তখন আবার র্যাম ঘষাঘষি করা লাগে, তখন আবার ঠিক মতো অন হয়। এই জন্য এটা র্যাম ছাড়া তুমি কম্পিউটার চালাতে পারবা না। এবং এটা হচ্ছে একটা ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মেমোরি হচ্ছে র্যামের মধ্যে তুমি যে তথ্যগুলা সংরক্ষণ করো, তুমি যদি কম্পিউটার বন্ধ করে দাও বা কারেন্ট যদি চলে যায় তাহলে এইটার মধ্যে যত তথ্য ছিল এগুলো সব মুছে যাবে। এটার নাম হচ্ছে ভোলাটাইল মেমোরি, মানে সে ভুলে যায় আমাদের মতো। সো কম্পিউটার বন্ধ হইলেই এই র্যামের মধ্যে যে তথ্যগুলো আছে এগুলো সে ভুলে যাবে, এবং সে একই সাথে রিড রাইট করতে পারে। এবং এই জিনিসটা মনে রাখবা যে উপাদানটির ব্যর্থতার ঝুঁকি সর্বোচ্চ। ব্যর্থতা ঝুঁকি মানে র্যাম ফটফট নষ্ট হয়ে যেতে পারে। সো এই জন্য এটার ব্যর্থতা ঝুঁকি সর্বোচ্চ। সো আর একটা জিনিস হচ্ছে তুমি চাইলে তোমার কম্পিউটারের মধ্যে আলাদা করে র্যাম লাগাতে পারবা, 16 জিবি আছে, এটা তুমি 32 করতে পারবা, কোনো সমস্যা নাই। সো র্যাম মানে কি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এবং সে হচ্ছে ভোলাটাইল মেমোরি। সো র্যাম নর্মালি দুই রকমের, একটা হচ্ছে ডি র্যাম আর একটা হচ্ছে এস র্যাম। ডি মানে হচ্ছে ডায়নামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর এস র্যাম মানে হচ্ছে স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ডায়নামিক শব্দটাই আমরা ইউজ করি কোনো মুভমেন্ট করে এইরকম কিছুর সাথে। যেমন আমি সিভিল ইঞ্জিনিয়ার, তো আমরা স্ট্রাকচার অ্যানালাইসিস করার সময়, বিল্ডিং বানানোর সময় একটা অ্যানালাইসিস করি, সেটা হচ্ছে ডায়নামিক অ্যানালাইসিস। তার মানে ধরো ভূমিকম্পের সময় কি হবে, নিশ্চয়ই বিল্ডিং নাড়াচাড়া করবে। সো ওই সময়ের জন্য যে স্ট্রাকচার অ্যানালাইসিসটা আমরা করি সেটা নাম হচ্ছে ডায়নামিক অ্যানালাইসিস। ভিরেম নামও আছে, ওইটা বাদ দাও। তো ডিরেম কোনটা, ডিরেম হচ্ছে তোমার এই যে যে র্যামটা নর্মালি আমরা কম্পিউটারে ইউজ করি সেটা নাম হচ্ছে ডিরেম, যেটা ইউজ করি আমরা আমাদের পিসিতে, এইটার নামই আসলে ডিরেম। এইটাতে কি হয়, ওই যে একটু আগে যে বললাম যে এই র্যামের ভিতরে এরকম, তুমি যদি একদম ভিতরে চলে যাও এরকম কিছু ক্যাপাসিটর পাবা। এই ক্যাপাসিটর গুলা ওই যে চার্জ সংরক্ষণ করে, থাকলে 1 আর না থাকলে 0। এই ক্যাপাসিটর গুলার একটা প্রবলেম হচ্ছে এখানে একটা গেট থাকে, এই চার্জটা 1 সেকেন্ডের অনেক কম সময়ের মধ্যে এটা ফট করে বের হয়ে যায়, মানে একাই এই চার্জটা বের হয়ে যেতে চায়, বের হয়ে যেতে চায় না, বের হয়েই যায়। সো এখন যদি এই চার্জ বের হয়ে যায়, এটা 1 ছিল এটা তো 0 হয়ে যাবে, তোমার ডাটা চেঞ্জ হয়ে যাবে না। সো এই কারণে কি করা হয়, এটাতে বারবার বিদ্যুতের সাপ্লাই দেওয়া হয়, রিফ্রেশ করা হয়, রিচার্জ করা হয়, বারবার এখানে চার্জ সাপ্লাই করে এটা ঠিক রাখা হয়, অবস্থা ঠিক রাখা হয়। সো এই জন্য এই ডির‍্যাম কে বলা হয় মেমোরি রিফ্রেশিং। এই রিফ্রেশের মাধ্যমে কি করা হয়, রিচার্জ করা হয়, এটাতে বারবার চার্জ দেওয়া হয়, নাহলে চার্জ কিন্তু বের হয়ে যাবে। বোঝা গেছে জিনিসটা? তো এই জন্য এটাকে মেমোরি রিফ্রেশিং বলা হয়, কাকে, ডির‍্যাম কে। এবং এটাতে দেখো, এটাতে তুমি দেখবা এটাতে দুইটা অংশ থাকে, এই যে একটা অংশ
আর এই পাশে একটা অংশ, দেখছো দুইটা অংশ থাকে এই সব র্যামের ভিতরে। এই জন্য এটার নাম হচ্ছে ডুয়েল ইন লাইন মেমোরি মডিউল, দুইটা থাকে এই জন্য নাম কি ডুয়েল ইন লাইন মেমোরি মডিউল বা ডিআইএমএম। বোঝা গেছে? সো এটা আমাদের প্রধান মেমোরি। আর এসরেম কি? এসরেম হচ্ছে স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সো এটা ফ্লিপ ফ্লপ দ্বারা গঠিত। গতকালকে ফ্লিপ ফ্লপের কথা বলছিলাম। ফ্লিপ ফ্লপ আর কিছুই না, এটা কাইন্ডস অফ হচ্ছে সিগনাল। তোমরা কালকে ওই যে লজিক গেট যখন পড়বা, দেখবা যে তোমাদের এরকম লজিক গেট টেট ভাইজান আঁকায়া দেখাবে। সো এই ধরনের একটা সার্কিট, এইটার নামই হচ্ছে ফ্লিপ ফ্লপ। বোঝা গেছে? একটু আগে একটা কথা বলতে চাইছিলাম, বাট তোমাদের বিসিএস পরীক্ষা খুব সামনে, এখন আর আমি অত ডিপে যাব না। সো এই ধরনের সিগন্যাল এগুলো হচ্ছে ফ্লিপ ফ্লপ। এই ফ্লিপ ফ্লপ গুলাই আসলে আমাদের মেমোরি গুলাকে ধারণ করে, আর কিছু না। আমি জাস্ট যদি একটা এক্সাম্পল দিই, তুমি একটা সার্কিট ড্র করলা, নির্দিষ্ট একটা সার্কিট, এখানে একটা লাইট বসাইলা, এইখানে একটা লাইট বসাইলা। তুমি যদি এখানে কারেন্টের সাপ্লাই দাও, দেখবা প্রথমে এইটা জ্বলছে, সেকেন্ড টাইম এইটা জ্বলছে, এর পরের বার সাপ্লাই দিলে এটা জ্বলবে, তারপরের বার সাপ্লাই দিলে এটা জ্বলবে। তার মানে দেখো সে কিন্তু এই সার্কিটটা তোমার ডাটাটাকে মনে রাখছে যে এর আগের বার কোনটা জ্বলছিল। এইটাই মেমোরি। সে এইভাবেই আমাদের যাবতীয় যত তথ্য সবকিছু সে এইভাবে সার্কিটের মধ্যেই সে মনে রাখে। সো এসর্যাম একই জিনিস, যেহেতু র্যাম, সুতরাং বিদ্যুৎ সরবরাহ হলে বন্ধ হয়ে যায়। আমরা যে ক্যাশ মেমোরি নাম শুনছি, ক্যাশ মেমোরি, এই ক্যাশ মেমোরি হচ্ছে এই এসর্যাম। ডি র্যাম এর মধ্যে একটা কথা ছিল যে তার ক্যাপাসিটর থেকে চার্জ বের হয়ে যায়, কিন্তু এসর্যাম এর যে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর গুলো একটা আরেকটার সাথে এরকম কানেক্টেড থাকে এসর্যাম এর মধ্যে। এই জন্য এইটার মধ্যে কোনো রিফ্রেশিং এর দরকার পড়ে না, এই চার্জ বের হয় না, এখানে চার্জ যা থাকে তাই থাকে। সো ক্যাশ মেমোরিতে এসর্যাম ব্যবহার করা হয়। এরপর আসো রোম। তাহলে আমরা কিন্তু প্রাইমারি মেমোরিতে আছি। রোম মানে হচ্ছে রিড অনলি মেমোরি। তার মানে তুমি যেটা শুধুমাত্র পড়তে পারবা, রাইট করতে পারবা না। রাইট মানে তুমি নিজে এটা পরিবর্তন করতে পারবা, ব্যাপারটা এরকম। সো এটা একটা নন ভোলাটাইল, তার মানে রোমের মধ্যে তুমি কোনো ডাটা রাখলে সে তুমি ভুলে যাবে না। তুমি যতই কম্পিউটার বন্ধ করো, যতই তারে গালাগালি করো, বকাবকি করো, কোনো লাভ নাই, ও সবকিছুই মনে রাখতে পারে, ও ভুলে যায় না। সো এটা হচ্ছে একটা নন ভোলাটাইল মেমোরি। সো এটা হচ্ছে একটা জেনারেল ইনফরমেশন, যে শুধু তথ্য পড়া যায় কিন্তু লেখা যায় না। ব্যাপারটা আসলে এরকম না। মানে অনেকগুলা রোম আছে যেগুলাতে তথ্য পড়াও যায় আবার লেখাও যায়। জেনারেলি আমরা রোম হিসেবে যেটা ব্যবহার করি, সেখানে আমরা মোটামুটি হচ্ছে কোনো কিছু লিখি না, এটা আগে থেকেই সেভ করা থাকে। সো এই জিনিসটাকে আমরা ফার্মওয়্যার বলি। রোমের মধ্যে কি হয়, আমাদের কম্পিউটার চালানোর জন্য কিছু নির্দিষ্ট প্রোগ্রামের দরকার পড়ে, যে প্রোগ্রামগুলো ছাড়া আমরা নর্মালি আমাদের কম্পিউটার ওপেনই করতে পারবো না। এই ধরনের কিছু প্রোগ্রাম যখন কম্পিউটার যারা বানায়, কোম্পানি থেকেই এই রোমের মধ্যে ওরা সেভ করে দেয়। সো এইটা হচ্ছে রোমের কাজ, যে ইসেনশিয়াল প্রোগ্রাম যেগুলা আমাদের কম্পিউটার চালানোর জন্য অত্যাবশ্যকীয় এবং এগুলো ছাড়া আমরা কম্পিউটার রান করতে পারবো না, ওরা এই রোমের মধ্যে এগুলা ইনস্টল করে দেয়। সো এইটা যদি তুমি ডিলিট করে ফেলো, তুমি তো তোমার কম্পিউটার আর অনই হবে না। সো এই জন্য এটা চাইলেও তুমি কিছুই পরিবর্তন করতে পারবা না, এটা হচ্ছে রোমের কাজ। সো এই রোমের মধ্যে যে তোমার প্রোগ্রাম গুলা সেভ করা থাকে তার নাম কি? ফার্মওয়্যার। ফার্মওয়্যার নিয়ে আমরা ডিটেলসে পরে পড়বো, আজকে না। আচ্ছা। সো রোম নর্মালি 5 রকমের হয়, একটু আগে যেটা বললাম, মানে রোমের মধ্যে ডাটা থাকলে সেটা যে পরিবর্তন করা যায় না, ব্যাপারটা এরকম না, পরিবর্তন করা যায়। বিভিন্ন রকমের রোম আছে, যেমন একটা হচ্ছে এম রোম, পি রোম, ইপি রোম, ইপি রোম, ইএপি রোম। আমরা একটু জাস্ট 1 মিনিটে এগুলো একটু দেখে ফেলি। এম রোমটা হচ্ছে আমাদের কম্পিউটারে নর্মালি যে রোমটা দেয়া থাকে সেটা হচ্ছে এম রোম। সো এম রোম এই যে কোম্পানি থেকেই তোমারে সে প্রোগ্রাম করে দিবে, তোমার আর কোনো ওয়ে নাই এটা তুমি প্রোগ্রাম পরিবর্তন করবা, এরকম কোনো সুযোগ নাই। সো ওইটা হচ্ছে এম রোম বা মাস রোম বলি আমরা। দেন হচ্ছে পি রোম। পি রোম হচ্ছে প্রোগ্রামেবল রোম। এটা তুমি এমনি কিনতে পারবা, কিনে তুমি একবার এটাতে প্রোগ্রাম করতে পারবা, তুমি নিজেই, কোম্পানি থেকে করে দিবে না, তুমি নিজেই একবার প্রোগ্রাম করতে পারবা। একবার করার পরে এটা এটা লক হয়ে যাবে, শেষ। এটা লক, এটা তুমি আর কিছুই করতে পারবে না, শেষ। এই জন্য এটার নাম হচ্ছে ওটিপি বা ওয়ান টাইম প্রোগ্রামেবল রোমও বলা হয়। 3 নম্বর হচ্ছে ইপি রোম। ইপি রোম হচ্ছে ইরেজেবল প্রোগ্রামেবল রোম। তার মানে এই রোমের মধ্যে যে প্রোগ্রাম থাকে তুমি চাইলে সেই প্রোগ্রামটা ইরেজ করতে পারবা, ডিলিট করতে পারবা। কিসের মাধ্যমে? অতি বেগুনি রশ্মি ব্যবহার করে। সো এই যে দেখো, এটা হচ্ছে একটা ইপি রোম ইরেজার। তুমি এই বক্সের মধ্যে তোমার ইপি রোমটা ঢুকাই দিবা, ও এই অতি বেগুনি রশ্মি দিয়ে তোমার এই রোম থেকে ডাটাটা সে মুছে ফেলবে। তখন তুমি নতুন করে আবার এই ইপি রোম ইউজ, ইপি রোমে তুমি আবার প্রোগ্রাম করতে পারবা।
এখন যেহেতু এই অতি বেগুনি রশ্মি ব্যবহার করে এটা মোছা এটা অনেক জটিল কাজ, সেই জন্য কি করা হয়েছে, আরেকটা রোম বানানো হয়েছে যেটার নাম হচ্ছে ইইপি রোম বা ইলেকট্রিক্যালি ইরেজেবল। তার মানে এটা অতি বেগুনি রশ্মি লাগে না, তুমি ইলেকট্রিক্যালি ইরেজ করতে পারবা। আমি একটা এক্সাম্পল দিলেই তুমি বুঝে ফেলবা যে ইপি রোম আসলে কোনটা, মানে ইইপি রোম আসলে কোনটা। হ্যাঁ, সো ইপি রোম ওই যে যেটা বললাম যে তুমি ইলেকট্রিক্যালি এটা ডাটাটা ইরেজ করে নতুন করে আবার প্রোগ্রাম করতে পারবা। যেমন মনে করো তোমার একটা ক্যামেরা আছে, ক্যামেরার মধ্যে তুমি কি করো, ক্যামেরার মধ্যে কিছু সেটিং থাকে, সেটিং গুলো আমরা নানান সময় চেঞ্জ করি। সো এই যে চেঞ্জ করি, ধরো চেঞ্জ করলাম যে আমার এখানে একসাথে 10টা করে ছবি উঠবে, এই সেটিংটা আমি সেভ করে রাখলাম। এটা কই সেভ হয়, এটা এই যে ইপি রোমের মধ্যে গিয়ে সেভ হয়। পরবর্তীতে তুমি আবার মনে হলো না 10টা ছবি না একটা ছবি তুলবে, তখন তুমি কি করো, চেঞ্জ করো। চেঞ্জের সময় সে কি হলো, আগের ডাটাটা 10টা ছবির ডাটাটা সে মুছে ফেললো, মুছে নতুন করে একটা ছবির ডাটা সে সেভ করলো। এইটা হচ্ছে ইইপি রোমের কাজ। বোঝা গেছে? সো এইটা হচ্ছে ইইপি রোম। দেন আরেকটা আছে সেটা হচ্ছে ইএপি রোম, এটা হচ্ছে ইলেকট্রিক্যালি অল্টারেবল প্রোগ্রামেবল রোম। সো এটাও কাইন্ডস অফ সেম, একই রকম ইইপি রোমের মতোই। ওকে, আরেকটা হচ্ছে ফ্ল্যাশ রোম। ফ্ল্যাশরুম এটা প্রথম উদ্ভাবন করা হচ্ছে তোশিবা কোম্পানি 1984 সালে। সো তোমাদের যে ইউএসবি, এটা বলে কি, প্যান ড্রাইভ বলে না? সো প্যান ড্রাইভের মধ্যে ফ্ল্যাশরুমটা ইউজ করা হয়। প্যান ড্রাইভের মধ্যে ফ্ল্যাশরুমটা ইউজ করা হয়, এটা নির্দিষ্ট সংখ্যক বার প্রোগ্রাম করা সম্ভব। তার মানে তুমি একই সময় ডাটা রাখতেছো, সো এটা ফ্ল্যাশরুমের মধ্যে সেভ হচ্ছে, আবার ডিলিট করে দিচ্ছ চলে যাচ্ছে। সো এটা ফ্ল্যাশরুম ইউজ করা হয়। সো এটাতে আমি একটু রিক্যাপ করে দিছি, দেখো প্রাইমারি মেমোরি, র্যাম এবং রোম। সো র্যাম কোনটা, ডি র্যাম আর এস র্যাম, আর এম রোম হচ্ছে, সরি রোম হচ্ছে এই 5 প্রকার। তাহলে আমাদের প্রাইমারি মেমোরি শেষ। ওকে, এখন আমরা যাব সেকেন্ডারি মেমোরি, আর এরপরে ইন্টারনাল মেমোরিটা দেখলেই আমাদের আজকের ক্লাস শেষ। সো আসো সেকেন্ডারি মেমোরি। আরে মিলাদ হবে না? মিলাদের জন্য তো একটু দোয়া টোয়া করতে হবে, এখন দোয়ার কাজ চলতেছে এখন। দোয়া, মোনাজাত ধরো সবাই। মোনাজাত ধরো। সেকেন্ডারি মেমোরি এইগুলাই দোয়া, হ্যাঁ। এ, মানে দোয়া কি সবসময় ওই আল্লাহুম্মা সাল্লি আলা এরকম বলতে হয় নাকি? এটাই দোয়া এখন, হ্যাঁ। এই যে সেকেন্ডারি মেমোরি, হ্যাঁ, দোয়া করতেছি আমরা। সো সেকেন্ডারি মেমোরি সে সিপিইউর সাথে সরাসরি কানেক্টেড থাকে না, আলাদা থাকে, সিপিইউর সাথে থাকে না, মানে ওই মাদারবোর্ডের আশেপাশে এইখানে থাকে না, আলাদা করে আমরা এটা কানেক্ট করি। সো এটা ধীর গতি বাট ধারণ ক্ষমতা বেশি। এই র্যাম এবং রোম যে বললাম এগুলো ধারণ ক্ষমতা কম, তোমরা তো জানোই, কত ধরো 8 জিবি আছে, 4 জিবি আছে। আর একটা হার্ড ডিস্কের কত 1 টেরাবাইট, কত বেশি না, ধারণ ক্ষমতা বেশি। এবং এই সেকেন্ডারি মেমোরি না থাকলেও আমার কম্পিউটার চলবে, কোনো সমস্যা নাই। সো এটারে আমরা সহায়ক মেমোরিও বলি। এবং আমাদের বিভিন্ন ধরনের ডাটা লাইক অপারেটিং সিস্টেম, সিনেমা, গান, তোমাদের এই পিডিএফ, তো লেকচার ভিডিও যা যা আছে এই সব কিছু সহায়ক মেমোরিতে থাকে। এগুলা কোনগুলা, যেমন হার্ড ডিস্ক, এসএসডি, পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, এগুলা সবই হচ্ছে এই সেকেন্ডারি মেমোরি। সো সব প্রথম দিকের একটা মেমোরি হচ্ছে ফ্লপি ডিস্ক, আগে আমরা ছোটবেলায় ইউজ করতাম। আচ্ছা এই সালটা আমারও কনফিউশন আছে, এটা 1973 হবে না কত হবে, এটা আমি কারেক্ট করে এটা আমি গ্রুপে জানাই দিব। সো এটা আপাতত তোমাদের মনে রাখার দরকার নাই, এটা আমি জানাই দিব। এটা 1.4 মেগাবাইট পর্যন্ত ধারণ করতে পারে। ছোটবেলায় তোমরা হয়তো যারা কম্পিউটার ইউজ করছো তারা হয়তো এই জিনিসটা দেখবা, এই ফ্লপি ডিস্ক গুলা আগে আমরা ইউজ করতাম। আলালে 1967 আছে, 1967 খুব সম্ভবত খুব কারেক্ট, আমি আরেকটু দেখে নেই, আহ পরে আমি কনফার্ম করে দিব। এরপরে আসলে হার্ড ডিস্ক, যে জিনিসটা আমরা আগে খুব বেশি ব্যবহার করতাম, এখন তো আমরা মোটামুটি সবাই এসএসডি ব্যবহার করি। সো হার্ড ডিস্ক কি হয়, হার্ড ডিস্ক যদি তুমি ভাঙতে পারো, তোমার যে হার্ড ডিস্কটা এটা যদি তুমি ভাঙো, ভিতরে এরকম গোল গোল অনেকগুলা চাকতি থাকে, একটা সেন্ট্রাল একটা ইসের মধ্যে এই গোল চাকতিগুলা জড়ানো থাকে, এগুলো সবই চুম্বকীয় ডিস্ক। সো এই চুম্বকীয় ডিস্কগুলোর মধ্যে এই ধরনের কিছু কাটা কাটা দাগ থাকে। সো এইটা হচ্ছে ট্র্যাক বলে, এটারে বলে ট্র্যাক। দৌড়ের ট্র্যাক দেখছো না, ট্র্যাক গুলা কি থাকে, এরকম গোল গোল থাকে না? সো এই গোল গোল গুলাকে আমরা বলি ট্র্যাক। এই ট্র্যাক গুলাকে আবার এই লম্বা লম্বা দাগ দিয়ে ভাগ করা হয়। তাহলে কি হবে, অনেকগুলা দাগ হবে না, অনেকগুলা ছোট ছোট ঘর হবে। এই ছোট ঘরগুলারে বলা হয় সেক্টর। একটা সেক্টরে ধারণ ক্ষমতা হচ্ছে 512 বাইট। তার মানে তোমার হার্ড ডিস্কের মধ্যে যত বেশি সেক্টর থাকবে, তোমার হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা তত বেশি হবে। তাহলে মনে রাখবা এটা এরকম গোল গোল দৌড়ানোর যে ট্র্যাক, সো গোল গোল গুলো হচ্ছে ট্র্যাক, আর এগুলারে লম্বা লম্বি দাগ দিয়ে ভাগ হইছে। সো এই প্রত্যেকটা ঘর হচ্ছে এক একটা সেক্টর, একটা সেক্টরের ধারণ ক্ষমতা 512 বাইট।
তো যত বেশি তোমার এই সেক্টর থাকবে তত তোমার মেমোরি ধারণ ক্ষমতা বেশি হবে। প্রথম নাম হচ্ছে রামেক, কত সালে আবিষ্কার করা? আইবিএম 1956 সালে, 5 মেগাবাইট। হার্ড ডিস্ক নির্মাতা কোম্পানি হচ্ছে এরা সিগেট, ওয়েস্টার্ন ডিজিটাল, তোশিবা, হিটাচি। ওরা কম্পিউটারের হার্ড ডিস্ক বানায়। এখন আমরা সবচেয়ে বেশি ইউজ যেটা করি সেটা হচ্ছে এসএসডি বা সলিড স্টেট ডিভাইস। এটা হার্ড ডিস্কের চাইতে 80 টাইমস ফাস্টার এবং অ্যাক্সেস টাইম হচ্ছে 0.1 মিলি সেকেন্ড। তো এইখানে আমরা কি ইউজ করি দেখো, ফ্ল্যাশ মেমোরি ইউজ করা হয়, এসএসডি, এবং এই জন্য এটা খুব ফাস্ট কাজ করে এসএসডি। পেন ড্রাইভ, এটা তো তোমরা চিনোই, এই যে একটু আগে বলছিলাম পেন ড্রাইভে কি ব্যবহার করা হয়, পেন ড্রাইভে ইপি রোম ব্যবহার করা হয়। মনে থাকবে তো, পেন ড্রাইভে ইপি রোম ব্যবহার করা হয়। দেন হচ্ছে কিছু অপটিক্যাল, এগুলো কি অপটিক্যাল ডিভাইস মেমোরি ধারণ করার জন্য। সিডি, ছোটবেলায় তোমরা গেমসের সিডি টিডি লুকায় লুকায় ইউজ করতা। সো এটা হচ্ছে অপটিক্যাল ডিস্ক। হ্যাঁ, 700 থেকে 900 মেগাবাইট বা একটু কম বেশি এটাতে ধারণ করা যায় কি কি, অডিও, ভিডিও, টেক্সট। তোমাদের অনেকের বিয়ের ভিডিও তো এখন নাই, তোমার আব্বা আম্মার বিয়ের ভিডিওর জন্য দেখবা এরকম সিডি ক্যাসেট ট্যাসেট আছে। হ্যাঁ, আগে রাখতো আর কি। সো আরেকটা হচ্ছে ডিভিডি, এটা সিডির একটু আপডেট ভার্সন, নাম হচ্ছে ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। এটা কি একটা সেকেন্ডারি মেমোরি কিন্তু। হ্যাঁ, সো এটা 17 জিবি পর্যন্ত ধারণ করতে পারে। ব্লুরে নামে কিছু ডিভিডি পাওয়া যায়, ব্লুরে। সো এগুলা হচ্ছে 100 জিবি পর্যন্ত ধারণ করতে পারে। তাহলে দেখো আমাদের কিন্তু সেকেন্ডারি মেমোরি শেষ। সেকেন্ডারির মধ্যে আমরা কি কি বললাম? ফ্লপি ডিস্ক পড়লাম, হার্ড ডিস্ক পড়লাম। হার্ড ডিস্কের মধ্যে ট্র্যাক এবং সেক্টর মনে রাখবা, এবং এগুলো অনেকগুলা চুম্বকীয় ডিস্ক একসাথে থাকে। প্রতি সেক্টরের ধারণ ক্ষমতা কত? 512, এবং এরা 1000 থেকে 7200 বার পর্যন্ত প্রতি মিনিটে ঘোরে। এসএসডি দেখলাম, পেন ড্রাইভ দেখলাম, সিডি দেখলাম, ডিভিডি দেখলাম। এখন আসো লাস্টের যে অংশটা, সেটা হচ্ছে ইন্টারনাল মেমোরি। ইন্টারনাল মেমোরি কি? রেজিস্টার আর হচ্ছে ক্যাশ মেমোরি। রেজিস্টার আমরা অলরেডি পড়ে ফেলছি গতকালকে, রেজিস্টার। আরেকটা আছে, সেটা নাম হচ্ছে ক্যাশ মেমোরি। সো রেজিস্টার তো তোমরা জানোই, গতকালকে অনেকেই একটা কোশ্চেন করছো, ভাই অ্যাকুমুলেটর কেন হবে, রেজিস্টার কেন হবে না? আরে ভাই, অ্যাকুমুলেটর আর রেজিস্টার তো একই জিনিস। হ্যাঁ, একই জিনিস। দুইটা অ্যাকুমুলেটর হচ্ছে একটা রেজিস্টারের একটা কাইন্ড। সো একই ব্যাপারটা, বুঝতে পারছো? যেমন এই যে প্রোগ্রাম কাউন্টার, ও কিন্তু একটা রেজিস্টার, ইনস্ট্রাকশন রেজিস্টার, বিভিন্ন ধরনের রেজিস্টার। আরেকটা হচ্ছে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি কি জিনিস? ক্যাশ মেমোরি হচ্ছে ওই যে একটু আগে বললাম এস র্যাম, তাই না? ওটা হচ্ছে ক্যাশ। ক্যাশ জিনিসটা হচ্ছে কম্পিউটার যে জিনিসগুলো বারবার ইউজ করে, ও সিপিইউ থেকে র্যাম পর্যন্ত যাওয়া, ধরো এটা সিপিইউ, এটা সিপিইউ, আর এটা হচ্ছে র্যাম। সো ও বারবার এই র্যাম পর্যন্ত যাওয়ার চাইতে ও চিন্তা করে যে এটা মাঝখানে রেখে দিই, যেটা ওর বারবার লাগে। এইটা হচ্ছে ক্যাশ, মাঝখানে রাখা। যেমন তুমি তোমার ব্রাউজারে ঢুকে যদি পি লেখো, দেখবা পি2এ একাডেমি চলে আসে, আসে না? মিথ্যা কথা বললাম? স্বীকার করো যে তুমি ব্রাউজারে ঢুকে যখন পি লেখো তখন কি আসে? পি2 একাডেমি আসে, আসে না? আসে। তার মানে তোমার ব্রাউজার ক্যাশ মেমোরিতে পি2এ সেভ করে রাখছে, জানে যে ও বেটা সারাদিনই পি2 একাডেমিতে ঢোকে। সো এইটাকে বলে ক্যাশ। তুমি যদি তোমার ব্রাউজারে ক্যাশ ডিলিট করে দাও, তাহলে দেখবা যে পি লেখলে আসে না। সো এইটাকে আমরা বলি ক্যাশ। এই জন্য মাইক্রোপ্রসেসর তার কাজের সুবিধার জন্য বারবার র্যামে আসা যাওয়া করার চাইতে যে জিনিসগুলো বেশি লাগে ও কি করে, এই ক্যাশ মেমোরিতে রেখে দেয়। এটা কাইন্ডস অফ হচ্ছে তোমার যে ম্যাটেরিয়ালসটা বেশি ইউজ করো সেটা দেখবা তুমি তোমার টেবিলের উপরে হাতের কাছে রাখো। তো এইটাকে আমরা বলি ক্যাশ মেমোরি। বোঝা গেছে? সো ক্যাশ মেমোরি কোন জায়গায় থাকে এটা খুব ইম্পর্টেন্ট। এটা থাকতে পারে পরীক্ষা, যে সিপিইউ ও র্যামের মাঝখানে থাকে। সিপিইউ এবং র্যামের মাঝখানে থাকে হচ্ছে ক্যাশ মেমোরি, এবং তার অ্যাক্সেস টাইম র্যামের 17, তার মানে র্যামের চাইতে 7 গুণ দ্রুত সে স্পিড, বা মানে তার স্পিডটা বেশি। ওকে। সো এবং ক্যাশের কিছু লেভেল থাকে, লেভেল 1 ক্যাশ, লেভেল 2 ক্যাশ, লেভেল 3 ক্যাশ। মানে এগুলো পর্যায়ক্রম। সিপিইউ প্রথমে লেভেল 1-এ চেক করে, না থাকলে 2-তে চেক করে, না থাকলে 3-তে চেক করে, না পাইলে কই যায়? র্যামে যায়। সো এই হচ্ছে ক্যাশ মেমোরি। এখন আসে স্পিড, কোনটার স্পিড বেশি? সবচেয়ে বেশি হচ্ছে রেজিস্টার, তারপর ক্যাশ, তারপর হচ্ছে মেইন মেমোরি মানে র্যাম এবং রোম। দেন হচ্ছে সেকেন্ডারি যে গুলা আছে সেগুলা পর্যায়ক্রমে আসবে। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে রেজিস্টার, সেকেন্ড ক্যাশ, এরপর র্যাম এবং রোম, দেন হচ্ছে সেকেন্ডারি মেমোরি। বিশ্বাস করো আর 2টা স্লাইড আছে, ও সরি 5টা স্লাইড আছে, শেষ 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। সো ক্লিপবোর্ড, অনেকেই কোশ্চেন করতেছো ক্লিপবোর্ড কি জিনিস? ক্লিপবোর্ড হচ্ছে র্যামের একটা বিশেষ মেমোরি। তোমাদেরকে একটা জিনিস শিখাই দিই, তোমরা নিজেরাও ক্লিপবোর্ড দেখতে পারবা।
তোমার কম্পিউটার কিবোর্ডের মধ্যে যে উইন্ডোজ বাটন যেটা আছে এরকম লেখা থাকে অথবা এই ধরনের একটা চিহ্ন দেওয়া থাকে, এই উইন্ডোজ প্লাস হচ্ছে তুমি ভি চাপ দিবা, দেখবা তোমার ক্লিপবোর্ড ওপেন হবে। এটা জানো তোমরা? শিখিয়ে দিলাম এখন দেখো, এটা ক্লিপবোর্ড ওপেন হয়। সো এইটাই হচ্ছে ক্লিপবোর্ড। তোমরা যদি উইন্ডোজ আর ভি চাপ দাও দেখবা তোমাদের ক্লিপবোর্ড ওপেন হয়েছে। এটা কি একটা বিশেষ ধরনের মেমোরি। আমরা যে কপি পেস্ট করি কন্ট্রোল কন্ট্রোল প্লাস সি আর কন্ট্রোল প্লাস ভি দিয়ে যে করি, এই কন্ট্রোল প্লাস সি দিলে এটা এই ক্লিপবোর্ডে গিয়ে সেভ হয়ে থাকে। এটা জনককে, এটা জনক হচ্ছে লেরি টেসলা। আরেকটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরিটা জিনিসটা কিছুই না, কিছু না হচ্ছে, ধরো তোমার কম্পিউটারে যে র্যাম আছে, ধরো তোমার কম্পিউটারের র্যাম হচ্ছে 4 জিবি। এখন তোমার কম্পিউটারে এর চেয়ে বেশি র্যাম দরকার, এখন তোমার নাই কম্পিউটারে, তখন তোমার সিপিইউ যেটা করে, আমাদের যে তোমার হচ্ছে হার্ড ডিস্ক আছে, সো হার্ড ডিস্কের কিছু জায়গা র্যাম হিসেবে ইউজ করে, হার্ড ডিস্কের কিছু জায়গা র্যাম হিসেবে ইউজ করে, এই জিনিসটাকে আমরা বলি ভার্চুয়াল মেমোরি। অনেক সময় জিপিইউ কে ইউজ করা হয়, জিপিইউ আমাদের যে গ্রাফিক্স কার্ড আছে, ধরো তোমার গ্রাফিক্স কার্ড 4 জিবি, এটা কিন্তু তোমার র্যামেরও কাজ করবে। এটাকে আমরা বলি ভার্চুয়াল মেমোরি, অ্যাকচুয়ালি র্যাম নাই, বাট ও জোর কইরা হচ্ছে হার্ড ডিস্ক থেকে কিছু জায়গা কইতেছে না তুই র্যাম, ও কাছে আমি র্যাম না আমি হার্ড ডিস্ক, না তুই র্যাম, তুই র্যামের কাজ করবি। সো ওইটাকে আমরা বলি হচ্ছে ভার্চুয়াল মেমোরি। বোঝা গেছে? আচ্ছা, আরেকটা আসো অ্যাক্সেস টাইম। অ্যাক্সেস টাইম বলতে আমরা বুঝি আমাদের মেমোরি থেকে ডাটাটা রিড করার জন্য, খুঁজে বের করার জন্য যে সময় লাগে সেটাকে আমরা বলি অ্যাক্সেস টাইম। একটু দেখো, খুব মজার একটা ইনফরমেশন, সেটা হচ্ছে আমরা যে চোখের পলক ফেলি, এই চোখের পলক ফেলার জন্য আমাদের 10 সেকেন্ডের মানে সরি 1 সেকেন্ডের 10 ভাগ করলে যে সময়টা, সেই সময়টা লাগে 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ। এই যে 10 ভাগের 1 ভাগ, এই সময় কম্পিউটার 10 মিলিয়ন কাজ করতে পারবে। 10 মিলিয়ন। বোঝা গেছে? চিন্তা করো, তোমার চোখের পলক ফেলার মধ্যে 10 মিলিয়ন কাজ করে ফেলতে পারবে। ফানি। এই মেমোরি অ্যাক্সেস নর্মালি 4 রকমের হয়। একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল। সিকোয়েন্সিয়াল মানে হচ্ছে সে একটার পর একটা ডাটা পিক করবে, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল। ডিরেক্ট হচ্ছে, ধরো এটা হচ্ছে তোমার সেই বুক সেল, তুমি জানো যে আলালের বইটা এখানে আছে, তো ডিরেক্ট এখান থেকে তুমি আলালের বইটা নিলা, এটা হচ্ছে ডিরেক্ট অ্যাক্সেস। র্যান্ডম অ্যাক্সেস কোনটা? ধরো তোমার কাছে এক এক বস্তা মার্বেল আছে, তুমি এখানে হাত ঢুকাইলা, যে কটা উঠলো উঠছে, এটা আমরা বলি র্যান্ডম অ্যাক্সেস। আর এটা হচ্ছে অ্যাসোসিয়েট অ্যাক্সেস, মানে অ্যাক্সেসে তোমাকে হেল্প করবে, যেমন ক্যাশ মেমোরি। তা কোনটা কোন ধরনের অ্যাক্সেস হয় সেইটা এই স্লাইড থেকে একটু দেখে রাখবা। এইটাই শেষ স্লাইড, বিশ্বাস করো এই স্লাইডের পরেই তোমাদের তবারক দেওয়া হবে। সো দোয়া শেষ, দোয়া আমরা শেষের দিকে, এরপরে আমরা দোয়া শেষ করে দিব। সো সিক টাইম এবং হচ্ছে ল্যাটেন্সি টাইম। সিক টাইম মানে কি? সিক মানে কি? খোঁজা। তার মানে তথ্য খোঁজার জন্য যে পরিমাণ সময় লাগে, বাট এরকম না। ধর এইটা হচ্ছে একটা ম্যাগনেটিক ডিস্ক বা তোমার হার্ড ডিস্ক। ওকে, এটা তোমার হার্ড ডিস্ক। হার্ড ডিস্কের ডাটা রিড করার জন্য এই একটা জিনিস থাকে, এটা কি করে, তোমার এই হার্ড ডিস্ক থেকে ডাটাটা হচ্ছে পিক করে। তো ধরো এখানে তো অনেকগুলা ট্র্যাক আছে, একটু আগে বললাম না হার্ড ডিস্কের মধ্যে কি থাকে, অনেকগুলা এরকম বৃত্তাকার ট্র্যাক থাকে। তো তোমার যে ডাটাটা, তুমি ধরো সকিনার নাম্বার খুঁজে বের করবা, তো সকিনার নাম্বার আছে এই ট্র্যাকের মধ্যে, তো এই ট্র্যাক থেকে এইটুক আসতে যে সময় লাগবে সেটাকে আমরা বলি সিক টাইম। বোঝা গেছে? আর ল্যাটেন্সি কোনটা? ধরো তুমি নির্দিষ্ট এই ট্র্যাকের মধ্যে সকিনার নাম আছে, সকিনা আছে এই জায়গায়, সো ও তো ঘুরতেছে, ও ঘুরে এই পর্যন্ত আসতে যে সময়টা লাগবে সেটা নাম হচ্ছে ল্যাটেন্সি টাইম। কি বললাম? একটা হচ্ছে সিক টাইম, নির্দিষ্ট ট্র্যাকে যাইতে যে সময় লাগে সেটা হচ্ছে সিক টাইম। আর ওই ট্র্যাকের মধ্যে ওই শব্দটা তোমার কাছ পর্যন্ত আসার জন্য, সকিনা তোমার কাছে পর্যন্ত আসার জন্য যে সময় লাগে সেইটার নাম হচ্ছে ল্যাটেন্সি টাইম। তাহলে আল্লাহুম্মা আমিন, নাকি? হ্যাঁ, এখন রিক্যাপ করব। সো এখন একটু রিক্যাপ করব পুরাটাই একবার, জাস্ট ঝড়ের বেগে আমরা একটু রিক্যাপ করব যাতে তুমি এখন পরীক্ষায় অ্যান্সার করতে পারো। সো দেখো, কম্পিউটারের পোর্ট তো আমরা বুঝলাম যে কম্পিউটারের সাথে আমরা আমাদের বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করার জন্য আমরা যে জায়গাতে আমরা কানেক্ট করি সেটা হচ্ছে পোর্ট। তো বিভিন্ন ধরনের পোর্ট আমরা পড়ছি। পোর্টের মধ্যে PS2 পোর্ট ছিল। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোনটার পিন সংখ্যা কত। সো PS2 পোর্টের পিন সংখ্যা ছিল 6টা, প্যারালালে ছিল 25টা, সিরিয়াল পোর্টে ছিল 9টা বা 25টা। এবং সিরিয়াল পোর্টের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটাকে কি বলা হয়, RS-232 বলা হয়। ইউএসবি পোর্ট আমরা সবাই চিনি, বর্তমানে বেশিরভাগ যন্ত্রপাতিগুলা এই ইউএসবি পোর্ট দিয়ে কানেক্ট করা হয়, এবং এটা সর্বপ্রথম আবিষ্কার করছে কে? ইন্টেল। মিডি পোর্ট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের জন্য, এটাতে কয়টা আছে দেখো, গুনে দেখলে দেখবা এখানে 5টা পিন আছে।
নেটওয়ার্কিং পোর্ট, এটা দিয়ে হচ্ছে নেটওয়ার্ক কানেক্ট করার জন্য আমরা ইউজ করি। অডিও পোর্ট, এখানে 3টা পোর্ট থাকে, একটা অডিও ইন, একটা মাইক্রোফোন, আর একটা হচ্ছে স্পিকার। এবং এইটা কি করে, ডিএমএ চ্যানেল ইউজ করে, এটা বলছিলাম, এটা আমাদের একটু মনে রাখতে হবে যে অডিও পোর্ট ডিএমএ চ্যানেল ইউজ করে, এখন করে না, আগে করতো। এরপর গেমিং পোর্ট, গেমিং পোর্টে 15টা পিন থাকে। সো এখান থেকে তুমি একটু জাস্ট রিভিশন দিয়ে দিলেই তোমার জন্য সহজ হয়ে যাবে। এখানে কঠিন কি আছে, এখানে কঠিন কিছু নাই, এটা তোমার একটু পড়তে হবে, শেষ। এরপর আসে ভিডিও পোর্ট, একই জিনিস। সো প্রথমে আছে ভিজিএ পোর্ট, যেটা দিয়ে আমরা ভিজিএ কেবল বলি, ভিজিএ কেবল কানেক্ট করি, এখানে হচ্ছে 15টা পিন থাকে। এইচডিএমআই পোর্ট, এইচডিএমআই তোমার খুব ভালো রেজুলেশনের বা ভালো আউটপুট দিবে, কারণ কি সে অডিও ভিডিওকে কম্প্রেস করে না, হোয়াটসঅ্যাপের মতো ভালো। এখানে পিন সংখ্যা কয়টা, 19টা পিন আছে। ডিভিআই পোর্ট বা ডিজিটাল ভিডিও ইন্টারফেস, এটা 28টা হবে, 28টা পিন আছে এখানে, ওকে। সো এটা নর্মালি এলইডি বা এলসিডি মনিটরে ব্যবহার করা হয়। সো এখান থেকেও একটু সামারি পড়ে নিবা, সহজ জিনিস, কঠিন কি আছে রে বাবা এখানে। নেক্সট আসো ইন্টারফেস। ইন্টারফেস জিনিসটা কি, ল্যাঙ্গুয়েজ গুলো ট্রান্সলেট করে, মনিটরের ভাষা, কিবোর্ডের ভাষা, আমার ভাষা, তোমার ভাষা, ভালোবাসা, সবকিছু সিপিইউ প্রসেস করে দেয়, ও এটা ট্রান্সলেট করে দেয় বুঝতে সহজ হওয়ার জন্য। কি কি আছে দেখো, প্যারালাল ইন্টারফেস, সিরিয়াল ইন্টারফেস, ইউএসবি, ডিভিআই, ফায়ারওয়্যার, এবং এসসিএসআই, এটা ফুল মিনিং হচ্ছে স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস, বা এটাকে আমরা বলি স্কেজি, ওকে। কম্পিউটারের কার্ড, ওই যে বলছিলাম আমরা যে পোর্টগুলো ইউজ করি, সেই পোর্টগুলা জন্য একটা সার্কিট বোর্ড মাদারবোর্ডের সাথে কানেক্ট করা থাকে, যেটাকে আমরা পিসিবি বা প্রিন্টেড সার্কিট বোর্ড বলি। ওই সার্কিট বোর্ডের মধ্যে কি থাকে, আমাদের পোর্টগুলা কানেক্ট করা থাকে, এই জায়গায় আমরা সেই পোর্টগুলা দিই। সো এটার নাম হচ্ছে কম্পিউটার কার্ড। কি কি আছে দেখো, অ্যাডাপ্টার কার্ড, যেটা এক্সপানশন স্লট হিসেবে ইউজ হয়। তুমি নতুন কোনো একটা পোর্ট তোমার দরকার, বা নতুন কোনো একটা যন্ত্র তোমার ইউজ করা দরকার, সো তুমি অ্যাডাপ্টার কার্ড ইউজ করবা। ক্যাপচার কার্ড কি করে, ভিডিওকে ডিজিটাইজ করে। অডিও কার্ড, ওই যে তোমার মাইক্রোফোন, স্পিকার, এগুলা দেওয়ার জন্য যে কার্ডটা ইউজ করা হয়। ভিডিও কার্ড, ভিজিএ কার্ড, এগুলো মনিটর বা আউটপুটের জন্য ব্যবহার করা হয়। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটা তোমার কম্পিউটারে ইন্টারনেটে কেবলের জন্য ইউজ করা হয়। জ্যাক কার্ড হচ্ছে এটা আমাদের সারা বিশ্বে কল করা যায়। এরপর আসলে পেরিফেরালস। পেরিফেরালস জিনিসটা কি, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, আর হচ্ছে যে ডিভাইসগুলো একই সাথে ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করে। যেমন হচ্ছে আমরা যদি একটু এগুলা দেখি একসাথে, ইনপুট ডিভাইস হচ্ছে যেমন কিবোর্ড একটা ইনপুট ডিভাইস। 1868 সালে ক্রিস্টোফার ল্যাথাম ও আবিষ্কার করে, এবং কি থাকে 104টা, মেইনলি ইউজ করা হয় এইটা QWERTY। এবং ক্রিস্টোফার ল্যাথাম যে টাইপরাইটার মেশিনটা আবিষ্কার করেছিল, সেটার লেআউট ছিল এইটা। 5 ধরনের কি থাকে, ফাংশন কি, আলফা নিউমেরিক কি, মডিফায়ার কি, এবং কার্সর কি। সো ফাংশন কি হচ্ছে 12টা, F1 থেকে F12। এখান থেকে বলছি F1 দিয়ে কি হয়, হেল্প। F4 হচ্ছে লাস্ট অ্যাকশন পারফর্ম। স্পেলিং চেক করার জন্য F7, ফুল স্ক্রিনের জন্য F11, আর F12 হচ্ছে সেভ এস। এটা আলফা নিউমেরিক কি কয়টা থাকে, 17টা কি থাকে। আর মডিফায়ার কি হচ্ছে শিফট, অল্টার, আর কন্ট্রোল, এই 3টা হচ্ছে মডিফায়ার কি। কার্সর মুভমেন্ট, এগুলো হচ্ছে কার্সর মুভমেন্ট কি। বাংলা বিজয় কিবোর্ড আবিষ্কার করে কে, আমাদের মোস্তফা জব্বার আঙ্কেল 1988 সালে। অব্র ডক্টর মেহেদী হাসান 2003 সালে। এরপর আসো মাউস। মাউস হচ্ছে একটা পয়েন্টিং ডিভাইস। ডগলাস এঞ্জেলবার্ট সে 1963 সালে এই মাউস আবিষ্কার করে। ইম্পর্টেন্ট হচ্ছে 1984 সালে ম্যাকিনটস বা অ্যাপেল কম্পিউটারে এই মাউসটা সর্বপ্রথম ব্যবহার করা হয়। এবং হচ্ছে এরপরে ছিল ওএমআর, অপটিক্যাল মার্ক রিডার, যেটা হচ্ছে তোমাদের ওই গোল্লা গোল্লা বৃত্ত যে ভরাট করি, সেগুলা রিড করার জন্য ব্যবহার করা হয়। কোথায় কোথায়, উত্তরপত্র, জনমত জরিপ, তারপর হচ্ছে আদমশুমারি বা জনসংখ্যা গণনায়, গবেষণার কাজে ওএমআর ইউজ করা হয়। এরপর হচ্ছে ওসিআর, অপটিক্যাল ক্যারেক্টার রিডার, সে প্রত্যেকটা ক্যারেক্টার রিড করে সে এডিটেবল হচ্ছে আমাদেরকে টেক্সট জেনারেট করতে পারে, এবং সে বর্ণ, রং, এগুলা পার্থক্য বুঝতে পারে। এবং এর জন্য কনফিডেন্সিয়াল যে ডকুমেন্ট গুলা, সেটার জন্য ওসিআর হয়। এরপর আছে এমআইসিআর, আগেই বলছি এমআইসিআর কি, ব্যাংকের সাথে রিলেটেড, ওকে। ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। বারকোড, যেটা নর্মালি সুপার শপ গুলাতে ইউজ করা হয়, এবং ইম্পর্টেন্ট হচ্ছে সে লাইট ইমিট করে ডাটা রিড করে। কিউআর কোড দেখছো, লাইট, ওয়েব ক্যাম, ডিজিটালাইজার, জয়স্টিক, গেমস খেলার জন্য। এবং রিডার এবং রিকগনিশনের পার্থক্যটা বলে দিছি, রিডার থাকলে তোমরা অবশ্যই রিডার মার্ক করবা। আউটপুটে আমরা মনিটর পড়ছি, মনিটরের অপর একটা নাম হচ্ছে ভিডিও বা ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। ভালো করে মনে রাখো, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট 4 প্রকার। সিআরটি বড় যেগুলা, সেগুলা এখানে কি থাকে, ফসফর নামে একটা রাসায়নিক পদার্থ থাকে। তারপর হচ্ছে এলসিডি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, তার মানে এই এলসিডি তে হচ্ছে তোমার ফ্ল্যাট মনিটর। আর এলইডি একই, লাইট ইমিটিং ডায়োড।
সো এটাতে 40% বিদ্যুৎ সাশ্রয়। আর একটা হচ্ছে অ্যামোলেড, যে বড় লোকদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে এই অ্যামোলেড ডিসপ্লে নরমালি থাকে, যেখানে 2টা লেয়ার থাকে। তারপরে আমরা শিখছি যে কিভাবে মনিটর কিনতে হবে, কি কি জিনিস দেখতে হবে। পিক্সেল ইম্পর্টেন্ট হচ্ছে, পূর্ণরূপ হচ্ছে পিক্সেল এলিমেন্ট। ওকে, রেজুলেশন, কতগুলা পিক্সেল তোমার মনিটরের মধ্যে আছে, টোটাল সংখ্যাটা হচ্ছে রেজুলেশন। যত বেশি হবে তত তোমার রেজুলেশন ভালো হবে। ভিডিও কন্ট্রোলার, কোন ধরনের ভিডিও কন্ট্রোলার তুমি ইউজ করবা, ভিজিএ ইউজ করবা নাকি এইচডিএমআই ইউজ করবা বা এসভিজিএ ইউজ করবা, এটার উপরে তুমি আউটপুটটা পাবা। আর হচ্ছে রিফ্রেশ রেট, তোমার মনিটর কত বা রিফ্রেশ করে সেটার উপরে তুমি তোমার কোয়ালিটি পাবা, যেটাকে আমরা হার্টসে প্রকাশ করি। ডট পিস, সো ডট পিস হচ্ছে সেম কালারের কোনাকুনি দূরত্ব, সেটাকে আমরা বলি ডট পিস। সো এরপর ছিল আমাদের প্রিন্টার। প্রিন্টার একটা অফলাইন আউটপুট ডিভাইস, তার মানে যে আউটপুট ডিভাইসটা তোমার এমন কোনো আউটপুট দিবে যেটা তুমি খাইতে পারো, সেটার নাম হচ্ছে অফলাইন আউটপুট ডিভাইস, যেটার পরিমাপ করি আমরা কিসে, ডিপিআই বা ডট পার ইঞ্চ এটাতে। এরপর আমরা ক্লাসিফিকেশন দেখেছি ইম্প্যাক্ট প্রিন্টার, নন ইম্প্যাক্ট প্রিন্টার। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার কাগজে স্পর্শ করে, নন ইম্প্যাক্ট প্রিন্টার স্পর্শ করে না, এটা একটু মনে রাখতে হবে। দেন লাইন প্রিন্টার, লাইন হচ্ছে প্রত্যেক মিনিটে সে কত লাইন ছাপায় সেটা হচ্ছে তার একক। আর সিরিয়াল প্রিন্টার হচ্ছে কি, প্রতি সেকেন্ডে সে কতগুলা ক্যারেক্টার ছাপায়, এইটা। এরপর ডট ম্যাট্রিক্সে বলছিলাম ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কি থাকে, কিছু পিন থাকে বা স্টিক থাকে, এগুলা কি করে, স্প্রে করে, কালি স্প্রে করে, তো তোমার এখানে সে ক্যারেক্টার গুলা ছাপায়, এটা মনে রাখতে হবে। ডেইজি হুইল, এটা ডেইজি হুইলের মতো, এখানে একটা হ্যামার থাকে, সে হ্যামারটা পাঞ্চ করে করে কাগজের মধ্যে আমাদের যে অক্ষরগুলা সেগুলা সে প্রিন্ট করে। নন ইম্প্যাক্ট, এগুলো আমরা নর্মালি বেশি ইউজ করি, যেমন ইনজেক্ট প্রিন্টার, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাইন হচ্ছে সে চার্জযুক্ত কালি কাগজের উপর স্প্রে করে, বোঝা গেছে। লেজার প্রিন্টার, এখানে লেজার ইউজ করা হয়, সে কি করে, কার্বন গুঁড়া বা পাউডার কালি ইউজ করে, নট লিকুইড। পাউডার কালি ইউজ করে, কোথায় সংরক্ষিত থাকে, টোনারের মধ্যে সংরক্ষিত থাকে। এবং এটার পরিমাপের একক হচ্ছে পিপিএম, পেজ পার মিনিট, 1 মিনিটে সে কতগুলা পেজ। প্লটার ও হচ্ছে বড় লেভেলের প্রিন্টার, এটা নর্মালি 2 রকমের হয়, একটা ফ্ল্যাট ব্লেড আর একটা হচ্ছে ডাম্পলেট। বড় আকারের কিছু প্রিন্ট করতে গেলে প্লটার ইউজ করা হয়। এরপর কিছু ছিল যেগুলো একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস, যেমন টাচ স্ক্রিন, মডেম, নেটওয়ার্ক কার্ড, অডিও কার্ড, হেডসেট, ডিজিটাল ক্যামেরা। এরপর আসো কম্পিউটারের মেমোরি। বিট আমরা বললাম 0 এবং 1, প্রত্যেকটাকে বলা হয় 1 বিট। বিটকে বি দ্বারা প্রকাশ করা হয়, ছোট বি। আর 8 বিট মিলে হয় 1 বাইট। এবং এটাকে আমরা অক্টেট বলি, এবং বাইটকে আমরা বড় হাতের বি দিয়ে প্রকাশ করি, আর বিটকে আমরা ছোট হাতের পি দিয়ে প্রকাশ করি। মেমোরি অ্যাড্রেস হচ্ছে আমাদের মেমোরিতে যে জায়গায় যে ডাটাটা আছে সেটা খুঁজে নেওয়া, এটাকে আমরা বলি মেমোরি অ্যাড্রেস। তো কোন জায়গায় কোনো ডাটা রাখাকে আমরা বলি রিড, আর সেখান থেকে ডাটাকে ডাটা বের করাকে আমরা বলি রিড, আর কোনো নতুন ডাটা ইনপুট দেওয়াকে আমরা বলি রাইট। ইন্ডেক্সিং কি জিনিস, তুমি একটা অ্যাড্রেসে একটা ডাটা রাখবা, তো এটা তুমি লিখে রাখলা কোনো জায়গায়, সেটাকে বলি ইন্ডেক্সিং। আর ওই ইন্ডেক্সিং অনুযায়ী তোমার ডাটাকে খুঁজে বের করতে তুমি চলে গেলা, সেটাকে আমরা বলি অ্যাড্রেসিং। এগুলো একটু মনে রাখতে হবে। 1 বাইট মানে 8 বিট, এক নিবেল মানে হচ্ছে অর্ধেক বাইট মানে 4 বিট, আর একটা ওয়ার্ডের জন্য কত বিট লাগে, 16 বিট লাগে। এগুলো হচ্ছে মেমোরি ক্যাপাসিটি, এগুলো একটু দেখে রাখতে হবে। 1 KB মানে হচ্ছে 10⁻³ বাইট, মেগাবাইট মানে 6, গিগা মানে 9, টেরাবাইট মানে 12, পেটাবাইট মানে হচ্ছে 15, এটা একটু মনে রাখবা। দেন এটা তো দেখলাম। আর বিভিন্ন ধরনের উপাদান দিয়ে মেমোরি বানানো হয়, যদি সিলিকন বা অর্ধপরিবাহী থাকে তাহলে র্যাম রোম। ম্যাগনেটিক কোনগুলো, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, এগুলো হচ্ছে ম্যাগনেটিক। আর সিডি ডিভিডি এগুলো হচ্ছে অপটিক্যাল। তো আমরা মেমোরিকে যদি ভাগ করি প্রাইমারি, সেকেন্ডারি আর হচ্ছে ইন্টারনাল। প্রাইমারি হচ্ছে র্যাম আর রোম, র্যাম রোম। সেকেন্ডারি হচ্ছে হার্ড ডিস্ক, এসএসডি। আর ইন্টারনাল হচ্ছে রেজিস্টার এবং ক্যাশ। সো এটার অপর নাম হচ্ছে সেমিকন্ডাক্টর মেমোরি। র্যাম হচ্ছে ভোলাটাইল, সে ভুলে যায়, কারেন্ট চলে গেলে সে সব ভুলে যাবে। এটা 2 রকমের, একটা হচ্ছে ডি র্যাম আর একটা হচ্ছে এস র্যাম। ডি র্যামের মধ্যে যে ক্যাপাসিটর চার্জ, সেই চার্জটা অটোমেটিক্যালি চলে যায়, এজন্য বারবার রিচার্জ করতে হয়। সেই রিচার্জের কারণে এর নাম হচ্ছে মেমোরি রিফ্রেশিং। আর এস র্যাম, এটা হচ্ছে ক্যাশ মেমোরি। সো এটা ফ্লিপ ফ্লপ দ্বারা গঠিত এবং এটার চার্জ গুলা যায় না, এই জন্য এটাকে রিচার্জ করতে হয় না। এরপর রোমের মধ্যে আগে থেকে প্রোগ্রাম সেট করা থাকে, যেগুলো আমাদের কম্পিউটারের জন্য দরকার। সো এটা ডিলেট হয় না। তো এটা নন ভোলাটাইল। 5 রকমের রোম আছে আমাদের কম্পিউটারে, যেটা হয় সেটা হচ্ছে এম রোম, এটা একবারই প্রোগ্রাম করা থাকে এবং প্রোগ্রামটা কোম্পানি থেকে করে দেওয়া হয়। পি রোম, এটা তুমি নিজে প্রোগ্রাম করতে পারবা বাট একবার, এই জন্য এটাকে ওয়ান টাইম প্রোগ্রামেবল বলে বা ওটিপি বলে।
ইপিরোম হচ্ছে এটা তুমি অতি বেগুনি রশ্মির সাহায্যে এই ডাটাটা তুমি মুছতে পারবা, আবার নতুন করে প্রোগ্রাম করতে পারবা। যেহেতু এটা ঝামেলা, এই কারণে পরে বানানো হয়েছে ইইপিরোম বা ইলেকট্রিক্যালি ইরেজেবল। যেমন আমাদের পেন ড্রাইভের মধ্যে ইইপিরোম ইউজ করা হয়, তুমি ডিলিট করতে পারবা, আবার নতুন করে প্রোগ্রাম লিখতে পারবা। এরপর আছে ফ্ল্যাশ রোম। ফ্ল্যাশ রোম হচ্ছে এক ধরনের ইইপিরোম, এটা হার্ড ডিস্ক, ফ্লপি এগুলোর মধ্যে ইউজ করা হয়। তো এরপর সেকেন্ডারি মেমোরির মধ্যে আমরা দেখছি হচ্ছে ফ্লপি ডিস্ক, তারপর দেখছি হচ্ছে আমরা হার্ড ডিস্ক। হার্ড ডিস্কের মধ্যে ট্র্যাক থাকে, আর ট্র্যাক গুলা লম্বা লম্বা দাগে বিভক্ত থাকে, তার নাম হচ্ছে সেক্টর। সো এগুলা একটু দেখছি। এসএসডি সলিড স্টেট ডিভাইস 80 গুণ ফাস্টার। প্যান ড্রাইভ দেখছি, সিডি রোম দেখছি, এটা একটা অপটিক্যাল ডিভাইস। তারপর ডিভিডি, এটা আরেকটু ভালো, ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। সো এটা 17 জিবি পর্যন্ত করতে পারে। রেজিস্টার তো আমরা দেখছি, এটা হচ্ছে মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমোরি। আর ক্যাশ মেমোরি হচ্ছে র্যাম এবং সিপিইউর মাঝামাঝিতে থাকে, কোনো ডাটা যখন দরকার হয় তখন সে আগে ক্যাশ মেমোরিতে খোঁজে। তারপরে আমরা স্পিডটা দেখলাম, সবচেয়ে বেশি হচ্ছে রেজিস্টার, তারপর ক্যাশ, তারপর মেইন মেমোরি, তারপর হচ্ছে সেকেন্ডারি মেমোরি। ক্লিপবোর্ড, এটা হচ্ছে আমরা যে কপি পেস্ট করি সেই ডাটাটা সে জমা রাখে। ভার্চুয়াল মেমোরি হচ্ছে যদি কোনো কারণে র্যামের বাইরে গিয়ে হার্ড ডিস্কের জায়গা র্যাম হিসেবে ইউজ করা হয়, সেটাকে আমরা বলি ভার্চুয়াল মেমোরি। দেন হচ্ছে অ্যাক্সেস টাইম। অ্যাক্সেস টাইম 4 রকমের হয়, সিকোয়েন্সিয়াল, ডিরেক্ট, র্যান্ডম আর হচ্ছে অ্যাসোসিয়েট। আর একটা হচ্ছে সিক টাইম এবং ল্যাটেন্সি টাইম। কেউ একজন বলছো যেটা বুঝি নাই। সিক টাইম হচ্ছে আমাদের হার্ড ডিস্কের মধ্যে এরকম গোলাকার কিছু ট্র্যাক থাকে, ডাটা গুলাই বিভিন্ন ট্র্যাকের মধ্যে সেভ করা থাকে। এখানে কিছু আছে, এখানে কিছু আছে, এখানে কিছু আছে, এখানে কিছু আছে, ডাটা গুলো এইভাবে থাকে, মানে প্রত্যেকটা জায়গা জুড়েই ডাটা থাকে। এই ডাটাটা রিড করার জন্য এখানে একটা অ্যান্টেনার মতো আছে। অ্যান্টেনাটা কি করে, মুভ করে। সো তোমার ডাটা ধরো আছে এই জায়গাতে, সো এই অ্যান্টেনা কি করবে, এই পর্যন্ত আসবে। তো এই পর্যন্ত আসতে তার যে সময় লাগে সেটাকে বলে সিক টাইম। এখন এই যে বৃত্তকার যে ট্র্যাক, এইখানে তো সব জায়গায় ডাটা আছে, তোমার ডাটা আসতে ধরো এই জায়গায়, সে এখন ঘুরে ঘুরে কোথায় আসবে, এই জায়গায় আসবে, ঘুরে এই জায়গায় আসতে হবে। এই জায়গা থেকে ঘুরে এই পর্যন্ত আসতে তার যে সময় লাগবে সেটাকে বলা হয় ল্যাটেন্সি টাইম। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস।